ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে যেন দীপ্ত ভাইয়া এসে আমার গালে সজোরে থাপ্পড় মারেন। তার থাপ্পড়ে আমি তাল সামলাতে না পেরে চেয়ার থেকে পড়ে যাই। পুরো ক্যান্টিনের সবাই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। লজ্জায় অপমানে আমি নিচে বসেই মাথা নিচু করে রয়েছি। আমার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। কখনো এতটা অপমানিত হইনি আমি। দীপ্ত ভাইয়া আমাকে কেন থাপ্পড় মারলেন সেটা আমি বুঝতে পারলাম না। উনি সম্পর্কে আমার ফুফাতো ভাই হন। আমার বড় ফুপুর বড় ছেলে তিনি। আমার বাবা আর ফুপু একসাথে বাড়ি কিনেছেন। দীপ্ত ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির একদম কাছে। দীপ্ত ভাইয়া আমাদের ভার্সিটিতে মাস্টার্সে পড়ছেন। খুব গম্ভীর একটা মানুষ তিনি। তুখোড় মেধাবী এই ছেলেটি, খুব বদমেজাজি। তবে সেটা শুধুই আমার ক্ষেত্রে। বাকিদের কাছে তিনি খুব নম্র ভদ্র ছেলে। এখানে এভাবে সঙের মতো বসে আছিস কেন? উঠতে মন চাচ্ছে না তোর? দীপ্ত ভাইয়ার বাজখাই গলায় কথাটুকু শুনে আমি চোখের পানিটুকু মুছে তার সামনাসামনি দাঁড়াই। সব সময় আমাকে শুধু ধমক দিয়ে কথা বলবে। আমার উপর তার কিসের এত অধিকার বোধ, আমায় তা জানতেই হবে। আপনি আমায় থাপ্পড় মেরেছেন কোন সাহসে দীপ্ত ভাইয়া? এক বুক সাহস নিয়ে দীপ্ত ভাইয়াকে কথাগুলো বললাম। আমার তার মুখের উপর কথা বলা নিষেধ। কখনো বলতে পারিনি। আজকে কোথা থেকে আমার এত সাহস আসলো আমি নিজেও জানি না। তার চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা আমার নেই, কারণ তিনি যখন অনেক রেগে থাকেন তখন তিনি এমনভাবে তাকান যেন চোখ দিয়েই আমায় ভস্ম করে দিবেন। আর অন্য সময় শীতল দৃষ্টিতে তাকান, তখন তার দৃষ্টি দেখে সারা শরীর আমার কাঁটা দিয়ে ওঠে। তাই কখনো তার চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারিনি আমি। আজকে তাকিয়ে আছি আমি তার চোখে। তার চোখের রং বলে দিচ্ছে আজ সে খুব রেগে আছে। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না মৌ। তুই আমার সাথে এভাবেই কথা বলছিস? চোখ নামা। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? যা, এক্ষুনি বাড়ি যাবি তুই। আমি যেন এর ব্যতিক্রম না দেখি। তোর সাথে হিসেব নিকেশ তো আমার বাড়ি গিয়ে হবে। আমার সাহস নিয়ে আপনার প্রশ্ন না করলেও চলবে। আর আমার উপর আপনার কিসের এত অধিকার বোধ? ফুফাতো ভাই ফুফাতো ভাইয়ের মতো থাকবেন, একদম অধিকার ফলাতে আসবেন না। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবার আর এক কানে থাপ্পড় পড়তে দেরি হয়নি। এর আগে কখনো দীপ্ত ভাই আমায় থাপ্পড় মারেননি। আজ কেন বারবার থাপ্পড় মারছেন আমায় সেটাই আমি বুঝলাম না। তুই আমাকে আমার জায়গা দেখাচ্ছিস? আজ বাড়ি যা তুই। ছোট মামি আজ বাড়িতেই আছে। আম্মুর কথা বলাই আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আম্মু যদি জানতে পারে আমি দীপ্ত ভাইয়ের সাথে এভাবে কথা বলেছি তাহলে আমাকে আর আস্ত রাখবেন না। আমি আম্মুকে ভীষণ ভয় পাই। আমার আম্মু ভীষণ স্ট্রিক্ট একজন মানুষ। আম্মু কেন যেন দীপ্ত ভাইয়াকে অনেক ভালোবাসেন। দীপ্ত ভাইয়া যা বলবেন তাই সঠিক। আমি যদি নিজের আমার গলা কেটেও কিছু বলি তাও আম্মু আমার আগে দীপ্ত ভাইয়াকে বিশ্বাস করবেন। তাই দীপ্ত ভাইয়া কেন থাপ্পড় মারলেন সেটা জানতে চাওয়ার মতো সাহস আমার আর রইল না। এখন কিছু বললে তিনি আর আমায় আস্ত রাখবেন না। যেটুকু বুঝলাম ওনাকে আর কিছু জিজ্ঞেস করা যাবে না। তাই মাথা নিচু করে আমি ক্যান্টিন ত্যাগ করলাম। এখন আমায় বাড়িতে যেতেই হবে। দীপ্ত ভাইয়া যদি জানতে পারে আমি এখন বাড়ি যাইনি তাহলে আবার খবর করে ছাড়বেন উনি। বাড়ি যেতে যেতে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খেলো। আমি কি এমন করলাম যার জন্য দীপ্ত ভাইয়া আমাকে সবার সামনে থাপ্পড় মারলেন? নিশ্চয়ই বড় কিছু হয়েছে, না হলে উনি আমায় বকাবকি করলেও কখনো আমার গায়ে হাত ওঠাননি। ভার্সিটি থেকে এসে ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ড্রয়িং রুম থেকে উচ্চস্বরে কারো আওয়াজ শোনা গেল। যতদূর বুঝলাম আমার নাম ধরেই কেউ ডাকছে, এবং কণ্ঠটাও দীপ্ত ভাইয়ার। তাহলে কি দীপ্ত ভাইয়া আম্মুকে বলে দিয়েছে? কথাগুলো ভাবতেই আমার কলিজার পানি শুকিয়ে গেল। আমি তড়িঘড়ি করে ড্রয়িং রুমে উপস্থিত হলাম। দেরি হলে এই খাটাস আবার তখন কি করে কে জানে। আমি মুখ কাচুমাচু করে ড্রয়িং রুমের এক প্রান্তে এসে দাঁড়ালাম। আমায় দেখে আম্মু তার কাছে যেতে বলল। আমি পা টিপে টিপে সিঙ্গেল সোফাটার কাছে গিয়ে ঠেস দিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। সোফায় আমার ছোট বোন পুষ্পিতা বসে বসে চকলেট খাচ্ছে। আমি আর চোখে একবার দীপ্ত ভাইয়ার দিকে তাকালাম। উনি এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিলেন। আমি তাকানো মাত্রই দৃষ্টি সরিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললেন, মৌ যেহেতু চলে এসেছে তাহলে আমি কথাটা বলি। দীপ্ত ভাইয়ার কথায় আমার বুক ঢিপ ঢিপ করা শুরু করে দিল। কি বলতে চাইছেন দীপ্ত ভাইয়া?
আমার ভাবনার মাঝেই আম্মু মৃদু হেসে দীপ্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাইছো? মামি, মৌ যেখানে প্রাইভেট পড়ে, মানে যার কাছে পড়ে, ওই স্যার নাকি পড়ানোর চাইতে স্টুডেন্টদের সাথে ফাইজলামো করেন বেশি। তাহলে তুমিই বলো, সেখানে পড়ে ওর সময় নষ্ট করার কোনো মানে আছে কি? দীপ্ত ভাইয়ার কথায় আমি তেতে উঠলাম। উনি আমার সব ব্যাপারে নাক গলাবেন কেন? আমি যার কাছে ইচ্ছে তার কাছেই পড়বো, ওনার তাতে কি? রাগ দমন করতে না পেরে আমি বেশ জোরেই বলেই ফেললাম, স্যার ভালো করে পড়াক, না হয় না পড়াক, না হলে ফাজলামো করুক, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের দীপ্ত ভাইয়া? কই, পুষ্পির বেলায় তো এত খবরদারি করেন না আপনি, তাহলে আমার বেলায় কেন? কথাগুলো তো বলে ফেললাম, এখন আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন। তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া আমার শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি এভাবে তাকিয়ে থাকলে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। উনি জানেন না ওনার এভাবে তাকানোতে আমার অস্বস্তি হয়। উনি এভাবে তাকালে আমার মনে হয় ওনার চোখ আমায় কিছু বলতে চায়, কিন্তু শেষে ধমক ছাড়া আর কিছুই বলেন না তিনি। তার চোখের এই ভাষাও তখন বিলুপ্ত হয়ে যায়। আমার ভাবনার মাঝেই আম্মুর উচ্চ আওয়াজে আমার ভাবনার সুতো কাটে। তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ মৌমিতা। কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় ভুলে গেছো তুমি? আম্মু যখন খুব রেগে যায় তখনই আমায় মৌমিতা বলে ডাকেন, না হলে অন্য সময় মৌ বলেই ডাকেন। তার মানে আমার এভাবে দীপ্ত ভাইয়ের সাথে কথা বলায় আম্মু খুব রেগে গেছেন। আমার মৌনতা দেখে আম্মু আবারও বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দীপ্তকে সরি বলো। আমার চোখে পানি চলে আসে। আসলে আমাকে কেউ কিছু বলতে না বলতেই আমি কান্না করে দিই। কারো কটু কথা আমি সহ্য করতে পারি না, সেজন্য আমার কাজিন মহল আমায় ছিচকাদুনি বলে ডাকে। আমি নিজের চোখের পানিটাকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করলাম। দেখাবো না এই লোকটাকে আমার চোখের পানি। অসভ্য লোক একটা, ওনার জন্যই তো আম্মু আমায় বকলো। আমি চাইছি না আম্মু আমায় আরো বকুক, তাই ভেজা গলায় দীপ্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আই সরি ভাইয়া। তারপর আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে জোরে কান্না করে দিলাম। অনেকক্ষণ কান্না করার পর আমার মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া বুকে হাত গুজে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তাকে এখন আমার রুমে দেখে রাগে আমার শরীর রিরি করে ওঠে। আপনি এখানে কেন এসেছেন? আমার কথার উত্তরে দীপ্ত ভাইয়া কিছু না বলে আমার বিছানায় আরাম করে বসলেন। এক হাত দিয়ে বিছানার সাথে ঠেস দিয়ে বসে বললেন, আসল কথাটা তো মামিকে এখনো বললামই না, তার আগে এত কান্না। যদি মামিকে এখন সেটা বলে দেই তখন তোর কি হবে বলতো? দীপ্ত ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। উনি কি আসল কথা আম্মুকে বলবেন সেটা আমার বোধগম্য হলো না। আমার ভাবনার মাঝেই উনি এমন একটা কথা বললেন যার জন্য আমার কান্না একেবারে জন্য বদ্ধ হয়ে গেল। 10 মিনিট হলো এক পায়ে ভর দিয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। ইচ্ছে থাকলেও পা নামাতে পারছি না। আমার সামনে বিছানায় পা ঝুলিয়ে বসে রয়েছে পুষ্পি। মুখে তার বিশ্ব জয় করা হাসি। আমায় এভাবে দেখে যেন সে খুব খুশি। ও এবার ক্লাস 9-এ পড়ে। আমার 4 বছরের ছোট হলেও আমার চাইতে দ্বিগুণ চালাক। আমার পিছনে 24 ঘন্টার সিসিটিভি ক্যামেরা সে। কখন কি হয় সব দীপ্ত ভাইয়ার কানে দিবে এই মেয়ে। মাঝে মাঝে আমি ভাবি ও কি আমার বোন নাকি ওই খাটাস দীপ্তটার বোন। দীপ্ত ভাইয়া এখন ওকে আমার পাহারাদার করে রেখে গেছে। যদি আমি কান থেকে হাত ছাড়ি বা পা নামাই তাহলে যেন ও দীপ্ত ভাইয়াকে খবর দেয়। এই মেয়েও হয়েছে তাই, তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। কত করে বললাম, বোন দেখ দীপ্ত ভাইয়া এখন এখানে নেই, তাই আমি পা নামালে বা হাত ছাড়লে তিনি দেখবেন না। তোকে এসে যদি জিজ্ঞেস করে তখন বলে দিস আমি কান থেকে হাত ছাড়িনি। বিনিময়ে আমি তোকে অনেকগুলো চকলেট দিব। কিন্তু এই অসভ্য মেয়েটা আমার প্রস্তাবে রাজিই হলো না। উল্টে আমায় ভাব দেখিয়ে বলে, দুনিয়া এপিটোপিট হয়ে গেল, আমি দীপ্ত ভাইয়াকে মিথ্যা কথা বলতে পারবো না। আর তোর তো আমায় চকলেটের লোভ দেখাতেও হবে না। দীপ্ত ভাইয়া এমনিতেও আমায় প্রত্যেক দিন চকলেট দেয়। নিজে আমার চকলেটের উপর নজর দেয়, আবার আমার চকলেটের লোভ দেখায়। হ্যাঁ, পুষ্পির কথা শুনে আমার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। এটা ঠিক, ওর চকলেটগুলো আমি মাঝে মাঝে চুরি করে খেয়ে ফেলি। দীপ্ত ভাইয়া প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় ওর জন্য চকলেট নিয়ে আসবেই, কিন্তু আমাকে তো তার চোখেই পড়ে না, তাই পুষ্পির গুলো আমি চুরি করে খেয়ে ফেলি। আচ্ছা আপু,
এটা বলতো, দীপ্ত ভাইয়া তোকে কানে ধরতে কেন বললো? কি করেছিলি তুই? পুষ্পির কথা শুনে আমি কিছুক্ষণ আগের ঘটনায় ডুব দিই। তখন দীপ্ত ভাইয়া আমায় বললেন, তোকে ভার্সিটিতে ছেলেদের সাথে ফ্লার্ট করার জন্য পাঠানো হয় নাকি পড়াশোনার জন্য, কোনটা বল? দীপ্ত ভাইয়ার কথা শুনে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই খবর দীপ্ত ভাইয়ার কানে কে দিল? পুষ্পি তো আর সেখানে ছিল না। তাহলে আমার পিছনে নতুন গোয়েন্দা সেট করেনি তো আবার? আমি জেনেও না জানার ভান করে দীপ্ত ভাইয়ার দিকে কাঁদো কাঁদো মুখ করে বললাম, মানে আমি কি করেছি ভাইয়া? আমি দীপ্ত ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম উনি চোখ বন্ধ করে রেখেছেন। হঠাৎ দাঁড়িয়ে নিয়ে বলল, আমার সাথে মশকরা করছিস? জানিস না তুই কি করেছিস? আমি তোকে আগেই বলেছি প্রয়োজন ছাড়া কোনো ছেলেদের সাথে কথা বলবি না, কিন্তু তুই আমার কথা অমান্য করে ছেলেদের সাথে ফ্লার্ট করছিস। কি ভেবেছিলি আমার কানে কিছুই আসবে না? কি হলো বল? দীপ্ত ভাইয়ার ধমক শুনে আমি আবার শব্দ করে কেঁদে দিলাম। এতে দীপ্ত ভাইয়া আরো ক্ষেপে গেলেন। আবারও ধমকে বলে উঠলেন, এখনই কান্না থামাবি তুই? ক্যান্টিনে থাপ্পড়ের কথা মনে নেই তোর? কান্না না থামালে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো এবার। আজকে রাগ উঠে গেছিল আমার, তাই তো রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সবার সামনে থাপ্পড় মেরে দিয়েছিলাম। তুই জানিস তুই চলে আসার পর ছেলেটা তোকে নিয়ে কেমন খারাপ খারাপ কথা বলেছিল? এই ধরনের ছেলেরা কেমন হতে পারে তোর কোনো আইডিয়া আছে তাতে? যতই চেষ্টা করলাম কান্না বন্ধ করার, কিন্তু সক্ষম হলাম না। তাই হেঁচকি তুলতে তুলতে বললাম, আপনি আমার সাথে সবসময় এভাবে কথা বলেন কেন ভাইয়া? তুই যে সবসময় ধমক খাওয়ার মতো কাজ করিস সেজন্য। এনিওয়ে, তুই এবার বল, ভার্সিটি গিয়ে ছেলেদের সাথে ফ্লার্ট করছিলি কেন? আমায় চুপ থাকতে দেখে দীপ্ত ভাইয়া আমায় আবারও ধমকে উঠলেন। তার ধমকে আমি এক নাগারে বলেই দিলাম, সেকেন্ড ইয়ারের একটা ছেলে গত কয়েকদিন ধরে শিমুকে ডিস্টার্ব করছিল। দীপ্ত ভাইয়া আমায় থামিয়ে দিয়ে বললেন, শিমুকে? আমার ফ্রেন্ড, ওকে সব সময় ফলো করতো। যেখানেই শিমু যেত সেখানেই ছেলেটা গিয়ে ওর পথ আটকাতো। শিমু এসবে বিরক্ত হয়ে আমাদের কাছে হেল্প চাইলো, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম ছেলেটাকে টাইট দিব। ও, এই বুঝি তোর টাইট দেওয়ার নিয়ম? ছেলেটাকে বাবুসোনা বলে ডাকা, তারপর অসভ্য মেয়েদের মতো। ছি, তুই টাইট দিতে গিয়েছিলি কেন? আমি কি মরে গিয়েছিলাম? আমাকে বলা যেত না? ছেলেটা ভালো না খারাপ সেই ব্যাপারে তুই কিছু জানিস? যদি তোকে কিছু করে বসতো তখন? স্টুপিড মেয়ে একটা। ভাইয়ার কথা শুনে আমি ভাবলাম, সত্যি তো, এমন ছেলে তো ভালো নাও হতে পারে। যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করতো তখন? কিন্তু কিছু তো করেনি। থাক বাবা, কিছু করেনি, এই ভালো। না হলে আজ আমি যা পার দেখিয়েছিলাম ছেলেটাকে। আমি প্রথমে ছেলেটার কাছে গিয়ে ন্যাকা মেয়েদের মতো একটু ন্যাকামি করেছিলাম। ছেলেটা এতেই গলে জল হয়ে গেল। কিছুক্ষণ ছেলেটাকে নিয়ে মজা করলাম আমরা। শেষে শাসিয়ে এসেছি, বলেছি যদি আর কোনোদিনও শিমুকে ডিস্টার্ব করে তাহলে আমার একদিন কি তার একদিন। তারপর 4 বান্ধবী মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিতে বসেছিলাম। তখনই দীপ্ত ভাইয়া এসে আমায় থাপ্পড় মেরেছেন। এক পায়ে ভর দিয়ে কান ধরে দাঁড়া। দীপ্ত ভাইয়ার কথা শুনে আমি বিষম খেলাম। আমি তার দিকে সচেতন দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? আমি এখন আবার কি করলাম? কালকের শাস্তি তো ক্যান্টিনেই দিলাম, কিন্তু তুই যে আমার সাথে বেয়াদবি করেছিলি তার শাস্তি তো তোর এখনো প্রাপ্য। আবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলিস না? তাহলে শুনে রাখ, তোর ওপর তোর চেয়ে বেশি আমার অধিকার, তাই ফার্দার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলবি না। এখন কান ধরে দাঁড়া তুই। ওয়েট। এরপর তিনি পুষ্পিকে ডাকলেন, ওকে বুঝিয়ে বললেন আমাকে যাতে ও পাহারা দেয়। উনি একটু বাহির থেকে আসছেন আর অ্যালার্ট করে গেছেন, আমি যদি না শুনি তাহলে যেন তাকে খবর দেয় তৎক্ষণাৎ। পুষ্পি অসভ্যটা ওনার কথায় তাল মিলিয়ে বলেন, তুমি চিন্তা করো না ভাইয়া, মেহু না তোমার বিশ্বস্ত সহকারী পুষ্পিতা, তুমি নিশ্চিন্তে যেতে পারো। পুষ্পির কথার বিপরীতে দীপ্ত ভাইয়া মিষ্টি করে হাসলেন। ওর গালটা টেনে দিয়ে একবার আমার দিকে বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এসব দেখে আমি একটা ভেঙচি কাটলাম। যত ঢং এদের। কিরে পুষ্পি, 15 মিনিট শেষ হয়নি এখনো? দীপ্ত ভাইয়ার কথাই আমি ভাবনা থেকে বেরিয়ে আসি। ওনার দিকে তাকাতেই আমার দৃষ্টি ওনার মুখের মধ্যেই আটকিয়ে যায়। মাত্র শাওয়ার নিয়ে এসেছেন তিনি, ওনাকে এখন অনেক স্নিগ্ধ দেখাচ্ছে। উনি আমার দিকে তাকাতেই আমি দৃষ্টি সরিয়ে ফেলি। উনি মৃদু হেসে পুষ্পির উদ্দেশ্যে বলেন, আর কতক্ষণ আছে? পুষ্পি একবার ঘড়িটা দেখে বলল, এই 3, 2, 1 শেষ।
আপু তোর এবার ছুটি। আমি পা নামিয়ে দীপ্ত ভাইয়ার পুষ্পের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আমার রুমে এখন এদের রাজত্ব চলবে। আমি এখানে এখন থাকলেই এরা আমায় এটা সেটা বলে খ্যাপাবে। আপনারা ভাবছেন তো আমি কেন দীপ্ত ভাইয়ার একবার বলাতেই কান ধরেছি? তাহলে বলি শুনুন। আমি যদি দীপ্ত ভাইয়ার কথা না শুনতাম তাহলে উনি আজকে ভার্সিটির সম্পূর্ণ ঘটনাটা আম্মুর কানে দিতেন। আম্মু যদি একবার শুনতো তাহলে আমার কপালে দুঃখ ছিল, আমার ভার্সিটি যাওয়া হুমকির মুখে পড়তো। তাই আর সেই রিস্ক নিলাম না। পাটা একদম ব্যথা হয়ে গেছে। এক পা উঁচু করে কান ধরাটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে, তাই এতে আমার এখন তেমন একটা কষ্ট হয় না। শুয়ে গেছে তো তাই। 19 থেকে 20 হলেই দীপ্ত ভাইয়া আমায় এভাবে শাস্তি দিবেন। আমি চা বানাতে রান্নাঘরে গেলাম। গলার ভিতর কেমন জানি করছে। রং চা খেলে হয়তো ঠিক হবে, সেই ভেবে চা বানালাম। চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে আরাম করে বসলাম। টিভিটা স্টার্ট দিতে গিয়েও থেমে গেলাম। মনে হলো আমার সামনের সোফায় কেউ আছে। হ্যাঁ, সত্যিই আছে। দীপ্ত ভাইয়া সামনের সোফায় বসে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি দেখেও না দেখার ভান করে টিভিটা ছাড়তে নেই। মৌ, রিমোটটা হাতে নিয়ে আমি দীপ্ত ভাইয়ার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই। আসলে আই এম সরি। আমার চোখ বড় বড় হয়ে যায়। উনি আমায় সরি বলছেন? দেখ, সবার সামনে তোকে এভাবে থাপ্পড় মারা আমার উচিত হয়নি। মামি আমায় তোর যাবতীয় দায়িত্ব দিলেও তোকে থাপ্পড় মারার কোনো অধিকার আমার নেই। আসলে তুই যখন ছেলেটার গায়ে পড়ে এসব করছিলি সেসব দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। কথা দিচ্ছি আমি কখনো তোকে আর মারবো না। আর হ্যাঁ, মারবো না তা ঠিক, তবে অন্যায় করলেও ছাড়বো না। এটা আবার সরি বলার কেমন সিস্টেম ভাই? সরি শেষে আবার হুমকিও দেয়? যাক বাবা, সরি বলেছে এই অনেক। কালকে দীপ্ত ভাইয়ের জন্মদিন, সেজন্য বড় ফুপু সব আয়োজনের জন্য তোড়জোড় লাগিয়ে রেখেছেন। সবাইকে দাওয়াতও দিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যেই। ধীরে ধীরে সবাই আসছে। আমি এখন দীপ্ত ভাইয়াদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। এখানেই সব আয়োজন করা হবে। অন্য পাশে লোকেরা কাজ করছে, আর ছাদের এদিকটায় আমরা সব কাজিনরা মিলে আড্ডায় মেতেছি। আমি ভীষণ চটপটে একটা মানুষ, হই হুল্লোড় করতে পারলেই আমার শান্তি। আমার কাজিনদের মধ্যে এখানে আছে আমার ছোট ফুপুর যমজ 2 ছেলে, শুভ, শান্ত। ওরা দুজনেই ক্লাস 10-এ পড়ে। আর আছে আমার একমাত্র জেঠুর মানে দীপ্ত ভাইয়ার বড় মামার ছেলে আদিত ভাইয়া। উনি আমাদের ভার্সিটিতে দীপ্ত ভাইয়ার সাথে মাস্টার্সে পড়ছেন। আদিত ভাইয়া আর দীপ্ত ভাইয়ের জিগরি দোস্ত। আর আছে আদিত ভাইয়ের 2 বোন, শাহানা আপু আর আহানা আপু। শাহানা আপুর বিয়ে হয়ে গিয়েছে, আর আহানা আপু আমার 1 বছরের সিনিয়র। উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন। আরও আছে দীপ্ত ভাইয়ার ফুপুর 2 মেয়ে, একজন নিহা, উনি দীপ্ত ভাইয়ার ক্লাসমেট, আর একজন ফিহা, ও এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দীপ্ত ভাইয়ের ছোট ভাই রিক্তও আছে। রিক্ত আর পুষ্পি একসাথে পড়ে। আর আরেকজন আছে, সে হলো আমার পিছনে দীপ্ত ভাইয়ের সেট করা গোয়েন্দা, মানে পুষ্পি বাজিটা। আমাদের সবার আড্ডার মূল টপিক হলো বার্থডে বয় মানে দীপ্ত ভাইয়া। ওনাকে নিয়েই আলোচনা করছে সবাই। একজন এক একভাবে তার বর্ণনা দিচ্ছে, এমন এমন প্রশংসা করছে তার, যা শুনে আমার মাথা ঘুরছে। দীপ্ত ভাইয়ার মতো এমন ছেলে নাকি আর কোথাও নেই। এমন হ্যান্ডসাম একটা ছেলের নাকি বিন্দুমাত্র অহংকার নেই। কেমন মিষ্টি করে সবার সাথে কথা বলে, হেন তেন এইসব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। দীপ্ত অসভ্যতার সুনাম আমার আর সহ্য হচ্ছে না। বলতে ইচ্ছে করলো আমার সাথে ওই অসভ্যতাটা যেমন করে তোমরা যদি দেখতে, তখন তোমাদের মুখ দিয়ে আর প্রশংসা করা বেরোতো না। কিন্তু কিছুই বলতে পারলাম না। বলে দিলে একবার যদি দীপ্ত ভাইয়ার কানে যায় তাহলে উনি আমার শনি করে ছাড়বেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, দীপ্ত ভাইয়ার বেশি প্রশংসা ফিহাই করছে। মেয়ের মনে লাড্ডু ফুটলো নাকি? কিন্তু এই ঢঙি মেয়েটাকে তো আমার পছন্দ না। নিহা আপু খুব ভালো। ফিহা নিহা আপুর বোন হলেও ওনার মতো না, একটু অহংকারীও। আবার অহংকারী মানুষ দেখলে কাঁপিত্তি জ্বলে ওঠে। কিন্তু আমার চললেই বা কি, দীপ্ত ভাইয়া যদি ওকে বিয়ে করেন তখন? সবাই দীপ্তকে নিয়ে কিছু না কিছু বলছে, তুই কিছু বলছিস না যে? আমার ভাবনার মাঝেই আদিত ভাইয়া বলে ওঠেন, উনি কি বললেন মাত্র? আমি দীপ্ত ভাইয়াকে নিয়ে কিছু বলবো? এই তো সুযোগ পেয়েছি ওই অসভ্যতাটাকে নিয়ে কিছু বলার। কি আর বলবো ভাইয়া, তোমরা যদি ওনার প্রশংসা এভাবে কন্টিনিউ করতে তাহলে আমার একটু পরে হার্ট অ্যাটাক হয়ে যেত। কথা শেষ না করেই সবার দিকে তাকিয়ে দেখি
আমার দিকে সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আমি তা দেখে ভ্রু কুঁচকে বলি, কি হয়েছে, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আদিত ভাইয়া ওভাবেই থেকে বলেন, মাত্র কি বললি তুই? দীপ্তর প্রশংসা শুনে তোর হার্ট অ্যাটাক হয়েছে তো? সিরিয়াসলি? আমি ভাবলেশীনভাবে বললাম, তাহলে আর কি বলবো বলো? তোমরা দীপ্ত ভাইয়ার এত এত প্রশংসা করছো, কি বলবো দীপ্ত ভাইয়ার? তোমরা তো আর ওনার আসল চেহারাটা দেখোনি। অসভ্য একটা, সবার সামনে সাধু ভোলা ভালা, আর আমার সাথে যত অসভ্যতামি করবে। আমি তোর সাথে কি অসভ্যতামি করেছি? পিছন থেকে দীপ্ত ভাইয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। এবার আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানে। কেন যে সব বলতে গেলাম, আর ওনার টাইমিংও আছে ভাই, এতক্ষণ আসার সময় পেল না। আমি যখন কিছু বললাম তখনই তিনি চলে আসলেন। আমার ফাটা কপাল। কিরে, কিছু বলছিস না যে? আমি কি অসভ্যতামি করেছিলাম তোর সাথে? দীপ্ত ভাইয়ের প্রশ্নের বিপরীতে আমি আর তার দিকে ফিরে একটা ক্যাবলা মার্কা হাসি দিই। মনের মধ্যে চলছে উথাল পাথাল ঝড়। এতগুলো মানুষের সামনে না আবার আমার গাল ফাটিয়ে ফেলেন কে জানে, কিন্তু আমি আর চর খেতে চাই না। এমনিতেই কালকে ওনার হাতের দুটো চর খেয়ে আমার গালের অবস্থা শেষ। ভয়টাকে ভিতরে দমিয়ে রেখে হেসে হেসে বলি, আমি তো মজা করছিলাম ভাইয়া, তুমি কি না কি ভাবছো? তোমার মতো ভালো মানুষ আছে বুঝি বাংলাদেশে, তাই না বলো আদিত ভাইয়া? সবার দিকে তাকিয়ে দেখি সবাই মুখে হাত দিয়ে হাসতেছে, আর পুষ্পিটা আমায় হাত দিয়ে ইশারা করে দেখায় আজ তো তু গায়া। এমনিতেই ভয়ে আমার কলিজা কাঁপছে, তার মধ্যে পাঁচি মেয়েটা আমায় আরো ভয় দেখাচ্ছে। আদিত ভাইয়াকে চোখ দিয়ে ইশারা করলাম আমাকে বাঁচানোর জন্য। তিনি আমার ইশারা বুঝতে পেরে দীপ্ত ভাইয়ার কাছে গিয়ে ওনাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, ও তো এটা মজা করে বলেছি ইয়ার, তুই এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? ছোট মানুষ ভুল করে বলে ফেলেছে, কিছু মনে করিস না ওর কথায়। এসব বলতে বলতে ওনাকে যেখানে স্টেজ সাজাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছেন। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। একবার দীপ্ত ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি উল্টো দিকে হাঁটলেও আমার দিকে তাকিয়ে আছেন। ওনার চোখগুলো বলছে তোকে পরে দেখে নিচ্ছি। আমি বুঝে গেছি এখন না পাইলেও উনি পরে এটা শোধ নেবেন। দীপ্ত ভাইয়াদের ড্রয়িং রুমের এক কোণে অসহায়ের মতো বসে আছি। সবাই কত খুশি, কত হাসাহাসি করছে, কিন্তু আমি হাসছি না। হাসবো কি করে? দীপ্ত ভাইয়া ওনার জন্মদিন উপলক্ষে সবার জন্য শপিং করে এনেছেন। যে যা চেয়েছে তাই এনেছেন। ছেলেদের সবার জন্য নেভি ব্লু কালারের পাঞ্জাবি আর সাদা পাজামা, মেয়েদের সবার জন্য সাদা আর নেভি ব্লু কম্বিনেশনের গাউন। ওনার পছন্দ জাস্ট ফাটাফাটি। উনি যেটা পছন্দ করবেন সেটা সবার পছন্দ হতে বাধ্য। আর এখানের জামা কাপড়গুলো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে। সে যাই হোক, আসল কথা হলো উনি সবার জন্য কিনলেন এবং তাদেরকে সব দিয়েও দিলেন, কিন্তু আমার জন্য কিনলেন না, এমনকি আমার দিকে ফিরেও তাকালেন না। আমার খুব খারাপ লাগছে ব্যাপারটাতে। এমনটা নয় যে ড্রেস পাইনি বলে আমার খারাপ লাগছে, মূলত আমার খারাপ লাগছে এই কারণে উনি সবাইকে ড্রেস কিনে দিলেন, আমাকে দিলেন না। এর মানে তো এই দ্বারাই উনি আমায় তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আজকে কেন যেন চোখ ফেটে কান্না আসছে আমার, চোখের কোণে পানি চিকচিক করছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টায় আছি। মোবাইলটা টিপতে শুরু করলাম যাতে কেউ না দেখে আমার চোখের পানি। সবই বুঝতে পারলাম ব্যাপারটা খুব বৃষ্টি হবে আমার জন্য। হঠাৎ করে আদিত ভাইয়া বলে উঠলেন, কিরে দীপ্ত, তুই সবার জন্য শপিং করলি, মোয়েরটা কই? আদিত ভাইয়ার কথায় আমি মাথা তুলে তাকাইনি, কারণ তাদের দিকে তাকালেই আমি কান্না করে দিব। ওর জন্য আবার কিসের শপিং? ওর জন্য আমি শপিং করব ভাবলি কি করে? দীপ্ত ভাইয়ের কথার বিপরীতে কিছু বলবো ভাবছিলাম, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে আমি সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। এখন ওনাকে কিছু বলতে যাওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। এখন কথা বলতে গেলেই আমার হিচকিট উঠে যাবে, তাই আমি বড় বড় পা ফেলে ওনাদের ড্রয়িং রুম ত্যাগ করলাম। পিছনে না তাকালেও আমি জানি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাতে আমার কি? এখন আমার রুমে গিয়ে অনেকক্ষণ কাঁদবো, কাঁদলে হালকা হব, তার আগে আমি হালকা হব না। মাঝে মাঝে আমি নিজেই এটা ভেবে অবাক হয়ে যাই, আমি এতটা ছিচকাদুনে কেন? কেউ কিছু বলতে না বলতে কান্না করে দিই কেন? কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ওমা, ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা।
কালকে দীপ্ত ভাইয়াদের বাড়ি থেকে রাগ করে চলে এসেছিলাম যখন, তখন সন্ধে 8:30। এতটা সময় ধরে আমি ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি। তার মানে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সে যাই হোক, আমায় এখন ফ্রেশ হতে হবে। বিছানার বাম দিকে তাকিয়ে দেখি আমার মাথার কাছে একটা শপিং ব্যাগ রাখা। কৌতূহল বশত সেটা খুলে দেখি এটার মধ্যে সাদা আর কালোর কম্বিনেশনে একটা গাউন। অনেক সুন্দর গাউনটা, সাদা আর কালো এই দুটা কালার আমার ভীষণ প্রিয়। তাই গাউনটা উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ মাথায় আসলো এটা এখানে কে রাখলো। বুঝেও গেলাম এটা দীপ্ত ভাইয়ার কাজ। মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। কালকে এভাবে সবার সামনে অপমান করে আজকে আদিক্ষেতা দেখাতে এসেছে, টাকার গরম দেখাতে এসেছে। আমার বাবার মনে হয় টাকা নেই, ওনার টাকায় কেনা জিনিস পরবো না। রাগে দুঃখে ব্যাগ সহ গাউনটা ফ্লোরে ছুঁড়ে মারলাম। তারপর বিছানা থেকে নেমে দাঁড়ালাম। দরজার দিকে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া গাউনটা হাতে নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বুঝতে পারলাম উনি খুব ক্ষেপে আছেন, কিন্তু আমার আজকে ওনাকে ভয় লাগছে না, কেন যেন খুব রাগ লাগছে ওনাকে দেখে। আমি ওনাকে এড়িয়ে ওয়াশরুমে ঢুকতে গেলে উনি এসে এক হাতে আমায় টান পেরে ওনার কাছে নিয়ে আসেন। দাঁতে দাঁত চেপে বলেন, তোর সাহস কি করে হলো এটা ছুঁড়ে মারার? এটা আমার রুমে ছিল, আর আমার রুমে আমি কি করব আর কি না করব সেসবের জন্য বুঝি আপনার কাছে আমায় অনুমতি নিতে হবে? হ্যাঁ, আমার কাছে অনুমতি নিতে হবে তোর। তুই এটা ছুঁড়ে ফেলেছিস কেন? আচ্ছা সেসব ছাড়ুন, আগে বলুন আপনি কি জানেন এটা এখানে কে রেখেছে? আসলে আমি বুঝতে পারছি না এটা আসলে কে রাখলো। জেনেও না জানার ভান করে ওনাকে ভ্রু কুঁচকে প্রশ্ন করলে উনি আমায় ছেড়ে অন্যদিকে ফিরে তাকান। তারপর আবার আমার দিকে তাকিয়ে বলেন, আমি এনেছি এটা, তুই এটা আজকের অনুষ্ঠানে পড়বি। ওনার কথা শেষ না হতেই আমি জোরে হেসে দিই। উনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনি না কালকে বলেছিলেন আমার জন্য আপনি শপিং করবেন? এটা ভাববার মতোও না। তাহলে আজ আপনার কি হলো? শরীর খারাপ নাকি? জ্বর এসছে বুঝি? থাপড়িয়ে তোর গালের দাঁত ফেলে দিব আমি। আমার সঙ্গে মশকরা করছিস তুই? তোকে যখন বলেছি এটা তুই পড়বি, তার মানে তুই আজকে এটাই পড়বি। এই আমার শেষ কথা। ওনার ধমকে আমার সব হাওয়া ফুস। এতক্ষণ সিংহের মতো কথা বলছিলাম, আর এখন ভেজা বেড়াল হয়ে গেলাম। মেয়ে যাওয়া কণ্ঠে কিছু বলতে নিলেই উনি আমায় থামিয়ে দিয়ে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আর আমি গাউনটার দিকে তাকিয়ে আছি। আমি কি এটা পরবো? আজ এটা আমি পরবো না। এই প্রথম আমি দীপ্ত ভাইয়ার অবাধ্য হব। দেখব উনি কি করেন। সব দিকে লাইটিং এর আলোয় চোখ ঝলসে যাওয়ার উপক্রম। বেলুন ফুলিয়ে দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দীপ্ত ভাইয়াদের বাড়ির ছাদটা। আমার আগে সবাই চলে এসেছেন, দেরি করলাম আমি। সবাই খুব সুন্দর করে সেজেছে, একমাত্র আমি ছাড়া। চারিদিকে খুঁজে দীপ্ত ভাইয়াকে কোথাও পেলাম না। ছাদের পশ্চিম দিকে তাকিয়ে দেখি আমার কাজিনরা সব সেখানে, তাই আমি ওদের কাছে ছুটলাম। এই ফকিন্নি কে গো? পুষ্পির কথায় আমার মেজাজটা বিগড়ে গেল। ও আমাকে ফকিনি বলছে। আমি কিছু বলতে যাওয়ার আগেই পুষ্পি আবার বলে ওঠে, বুঝলাম দীপ্ত ভাইয়া তোর জন্য শপিং করেনি। তার মানে এই না যে আমার বাবা তোকে জামা কাপড় কিনে দেয় না। এই ফকিনির মতো 3 পিসটা পরে কি প্রমাণ করতে চাইছিস? আমার বাবা তোকে কখনো কিছু কিনে দেয়নি? আমি নিজের ড্রেসটার দিকে তাকালাম। খারাপ কি বুঝলাম না। একটা 3 পিস পরে এসেছি, তবে একদম নতুনও না, আগে 2-1 বার পরেছি। তার জন্য পুষ্পি আমাকে ফকিনি বলছে। আমি রেগে ওর কানটা টেনে ধরে বললাম, খুব পেকেছিস না? বড় বোনকে ফকিনি বলা হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। দীপ্ত ভাইয়া! পুষ্পির কথায় আমি কানটা ছেড়ে দিয়ে পিছনে ফিরে তাকাই। দেখি দীপ্ত ভাইয়া কেন, তার টিকিও এখানে নেই। তার মানে এই মেয়েটা আমায় বোকা বানিয়েছে। বড় ফুপু সবাইকে ডাকাডাকি শুরু করে দিলেন এর মধ্যে, তাই সবাই স্টেজের কাছে চলে গেলাম। সেখানে গিয়েও দীপ্ত ভাইয়াকে দেখতাম না। আদিত, দীপ্ত কোথায়? আমি জানি না ফুপু, দাঁড়াও দেখছি। হঠাৎ কোথা থেকে যেন দীপ্ত ভাইয়া আসলেন, সঙ্গে একটা ছেলে আর একটা মেয়ে। ওদেরকে আমি চিনি। ছেলেটা শান ভাইয়া আর মেয়েটা দিশা আপু। ওরা দীপ্ত ভাইয়া আর আদিত ভাইয়ার ফ্রেন্ড। তার মানে দীপ্ত ভাইয়া ওদের আনতে গিয়েছিলেন, সেই জন্য এতক্ষণ ওনাকে দেখলাম না। দিশা আপু শান ভাইয়া সবার সাথে কুশল বিনিময় করলেন। শান ভাইয়ার সম্পর্কে এতটুকুই বলা যায়, উনি হলেন প্লেবয়। উনি টিস্যুর মতো গার্লফ্রেন্ড বদলান। আর আমার অন্যান্য কাজিনদের দেখলে উনি ফ্ল্যাট করা শুরু করে দেন, তবে আমার সাথে কখনো ফ্ল্যাট করেন না।
আমার সাথে খুব নম্র ভাষায় কথা বলেন উনি। ব্যাপারটা আমায় খুব ভাবায়। আর দিশা আপু, উনি দীপ্ত ভাইয়ার মতোই খুব মেধাবী। ওনার বাবা নামকরা আইনজীবী। দিশা আপু দীপ্ত ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হলেও সবার কাছে দীপ্ত ভাইয়ার গার্লফ্রেন্ড বলে পরিচয় দেন নিজের। ওনার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই দীপ্ত ভাইয়ার দিকে নজর দিলাম। ওনার পরনে একটা কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট। ফর্সার শরীরে কালো পাঞ্জাবিটা খুব মানিয়েছে। তবে আমি কিন্তু আমাদের ফ্যামিলির সবার থেকে বেশি ফর্সা। এর জন্য সবাই আমাকে উই পোকা বলে ডাকে। উই পোকার পাখনাগুলো সাদা বলে আমাকেও ওরা উই পোকা বলে ডাকে। মাঝে মাঝে এর মধ্যে বড় ফুপু দীপ্ত ভাইয়াকে ডাকলেন কেক কাটার জন্য। উনি এগিয়ে গেলেন সবাই সাথে নিয়ে। আমিও ওনাদের পিছু পিছু গিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়াই। এর মধ্যেই একটা জিনিস খেয়াল করলাম, দীপ্ত ভাইয়া একবারের জন্যও আমার দিকে তাকালেন না। না তাকালে না তাকাক, আমার কি। দীপ্ত ভাইয়া কেক কেটে একে একে সবাইকে খাওয়ালেন, বড় থেকে শুরু ছোট সবাইকে, শুধুমাত্র আমাকে ছাড়া। খুব লজ্জা লাগছিল আমার এখানে থাকতে। সবাই আনন্দ মজায় ব্যস্ত থাকায় এই ব্যাপারটা কেউ খেয়াল করেনি। তাই আমি হাঁপ ছেড়ে একটু দূরে গিয়ে ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়াই। আমাকে এভাবে না পড়ালে তোর চলে না, তাই না? কথাটা কর্ণকুহরে পৌঁছতেই আমি আকাশের দিকে দৃষ্টি সরিয়ে পাশে তাকাই। মানুষটাকে দেখে আমার চোখ রসগোল্লার মতো হয়ে যায়। দীপ্ত ভাইয়া, উনি কি বললেন মাত্র? আমি ওনাকে পোড়াই? কখন পোড়ালাম? কিভাবে পোড়ালাম? আমার ভাবনার মাঝেই উনি আবারও বলে উঠলেন, আমাকে তোর দহনে পুড়িয়ে ছারখার করার মতলব করেছিস? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কি বললেন মাত্র? আমি আপনাকে পড়িয়েছি? আমি আপনাকে কখন পড়ালাম? কি যাতা বলছেন আপনি? তাই না? কফি কালারটা আমার কোনো কালেই তেমন একটা পছন্দের ছিল না, তবে আজ থেকে কালারটা পছন্দের তালিকায় চলে আসলো। ওনার কথা শুনে আমি পুরো হা। আমি কি জিজ্ঞেস করলাম আর উনি কি বলছেন? এক মিনিট, মাত্রই কফি কালারের কথা বললেন উনি, তাই নিচের দিকে তাকিয়ে দেখি আমার ড্রেসটা কফি কালার। উনি হঠাৎ কফি কালারটাকে নিয়ে এটা কেন বললেন? আমি পড়েছি বলে কি? কিন্তু কেন? আমার ভাবনার মাঝেই উনি আবারও বলে উঠলেন, আমার দেওয়া ড্রেসটা তুই পরিসনি বলে একটু রাগ হয়েছিল বই কি, কিন্তু আমার এখন মনে হচ্ছে তুই এই ড্রেসটা পরে ভালোই করেছিস। এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে তোকে। কখনো কেউ সামনাসামনি আমার এমন প্রশংসা করেনি। আজ উনি এভাবে প্রশংসা করায় খুব লজ্জা লাগলো আমার। আচ্ছা, উনি কি আমায় পছন্দ করেন? হয়তো উনি আমার সাথে তেমন ভালো একটা ব্যবহার করেন না, কিন্তু ওনার আজকের ব্যবহারটাই আমার কেমন জানি মনে হলো উনি আমায় পছন্দ করেন। লজ্জাটাকে কাটানোর জন্য আমি কোনো রকমে বলি, মানে আপনি কি বোঝাতে চাইছেন? উনি মুচকি হেসে বলেন, তোর এই মোটা মাথায় এসব ঢুকবে না। এই লোকটা আমার কথাই হাসলেন। একটু আগে যে ওনার সাথে রাগ করে এখানে এসে দাঁড়িয়েছি সেটাই ভুলে গেলাম। আমি সবটা ভুলে ওনার হাসির দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এমনটা না যে উনি হাসেন না, উনি সবার সাথে হাসলেও আমার সামনে সব সময় গোমরা মুখ করে থাকেন। আজকে উনি হাসলেন, খুব মিষ্টি লাগছে ওনাকে। সব মানুষকেই হাসলে খুব সুন্দর লাগে। হঠাৎ মনে পড়লো উনি কি বললেন মাত্র, আমার মোটা মাথা। সব ভাবনা সাইডে রেখে আমি ছাঝালো কণ্ঠে ওনাকে বলি, আপনি কি বললেন মাত্র? আমি মাথা মোটা? আপনি মাথা মোটা, আপনার 14 গোষ্ঠী মাথা মোটা। কথাটুকু বলে দৌড় দিয়ে পালাতে চাইছিলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। উনি ওনার হাত দিয়ে আমায় আটকে দিলেন। আমি ভয় ভয় মুখ করে ওনার দিকে তাকাই। আমি মাথা মোটা? আমার 14 গোষ্ঠী মাথা মোটা, তাই না? দেখুন, হাত ছাড়ুন আমার। হাত না ছাড়লে কি করবি তুই? আমি কিন্তু এখন চিৎকার করব। আকস্মিক উনি শব্দ করে হেসে দিলেন। আমার হাতটা জোরে টান মেরে নিচের একদম কাছে নিয়ে আসেন। তারপর স্লো আওয়াজে বলেন, চিৎকার করবি? তারপর তারপর সবাইকে কি বলবি? ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। অজানা অনুভূতিতে শরীর শিউরে উঠছে আমার। আমি মাথা নিচু করে রইলাম, কিছু বলতে পারলাম না। আচমকা উনি আমার হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ান। তারপর রেলিং ধরে বাহিরে দৃষ্টিপাত করে বলেন, আমার দেওয়া জামাটা পরিসনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই পরিনি। বলেছি না এভাবে আমার সাথে তেরাভাবে চোখ তুলে কথা বলবি না। সেই সময় এখনো তোর আসেনি। যেদিন সেই অধিকার দিব সেদিনই এভাবে কথা বলতে পারবি, তার আগে নয়। আপনার সাথে কথা বলতে আবার কিসের অধিকার প্রয়োজন আছে? একবার বললাম না এখন নয়, সময় হলে জানতে পারবি। একটু অপেক্ষা কর। আমি অপেক্ষা করতে পারবো না।
আপনাকে আজ বলতেই হবে কেন আপনি সবসময় আমার সাথে এমন করেন। আমার ওপরই বা আপনার কিসের এত অধিকার বোধ? আমি কোনটা করতে পারবো কোনটা পারবো না কেন সেটা সবসময় আপনি ঠিক করে দিবেন? কই, পুষ্পির সাথে তো এমন করেন না কখনো, তাহলে আমার বেলায় কেন? বলেছি তো, সময় আসলে ঠিক জানতে পারবি। আগে বল, তুই আমার দেওয়া ড্রেসটা কেন পরলি না আজ? তেরা কথা বলবি না, আগে বলে দিলাম। কেন পরবো আমি? আপনি তখন সবার জন্য শপিং করলেন, সবাইকে তা দিয়েও দিলেন। আমাকে তো তখন আপনার চোখে পড়েনি, উল্টে আরো বলেছেন আমার জন্য আপনি শপিং করতে যাবেন কেন? সবার সামনে অপমান করে লুকিয়ে কেন দিতে গিয়েছিলেন? যদি বলি স্পেশাল মানুষদের সবকিছু স্পেশাল হওয়া চাই, আমার ক্ষেত্রে তো তাই। আচ্ছা যাই হোক, আমার কথা যেহেতু অমান্য করেছিস তার জন্য তোকে শাস্তি তো পেতে হবে। তুই আমাকে আজ পায়েস করে খাওয়াবি। এটা আবার কেমন শাস্তি? পায়েস করা? এটা তো তুই মানলেই হয়ে যায়, কিন্তু আমি কেন ওনার জন্য পায়েস করব? উনি কি আমায় কেক খাইয়েছিলেন নাকি? বানাবো না ওনার জন্য পায়েস। মনে মনে কথাগুলো ভেবে গলা খাকারি দিয়ে ওনাকে বললাম, পারবো না কোনো পায়েস করতে। আপনি তো কেক কাটার সময় আমায় চোখেই দেখেননি। ও এই ব্যাপার, তোকে কেক খাওয়াইনি বলে রাগ করেছিস? আমি এতটা খাদক নই যে সামান্য কেক খেতে পারিনি বলে রাগ করব। আপনার দেওয়া কেক খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, ইভেন আপনার দেওয়া কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। রাগ উঠাস না মৌ, আপাতত তোকে রাগ দেখানোর আমার কোনো ইচ্ছে নেই। তোকে আমার জন্য পায়েস করতে বললাম না? আগে পায়েস বানিয়ে নিয়ে আয়। বলছি না পারবো না। প্লিজ প্লিজ বানা না, তোর হাতের পায়েস খেতে খুব ইচ্ছে করছে। উনি এভাবে আকুতি নিয়ে কথাটা বলাই কেন যেন আর না করতে পারেনি। আচ্ছা আচ্ছা বানাচ্ছি বলেই চলে যাচ্ছিলাম। আবার ফিরে এসে ওনার দিকে ফিরে বললাম, আজকাল আপনার ব্যবহারগুলো খুব অদ্ভুত লাগে আমার কাছে, কেন বলুন তো? উনি মৃদু হেসে বলেন, আমার স্বপ্নের খুব কাছে পৌঁছে গেছি যে। আমি ভ্যাবলাকান্তির মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। মানে কোন স্বপ্নের কাছে পৌঁছে গেছেন? আমার গালটা টিপে দিয়ে উনি বললেন, তুই বুঝবি না এসব, যে আমার জন্য পায়েস করে নিয়ে আয়। বিস্ময়ে আমার মুখ গোল আলোর মতো হয়ে গেছে। দীপ্ত ভাইয়া আমার গাল টিপে দিলেন? এ আদেও সম্ভব? তবে ওনার বলা কিছুক্ষণ আগের কথাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার কেন যেন মনে হলো উনি যেই স্বপ্নের কথা বললেন সেটা কোনোভাবে আমার সাথে সম্পৃক্ত না তো। সময় বহমান, সে তার নিজস্ব গতিতে চলে যায়। মনে হলো সেদিন যেন দীপ্ত ভাইয়ের জন্মদিন গেল, কিন্তু এখানে দুটো মাস চলে গেল। প্রায় 15 দিন আমি আমার বড় খালামণির বাড়ি রাজশাহীতে ছিলাম। আজ সবেমাত্র বাসায় ফিরলাম। আমার খালাতো বোনের বিয়ে ছিল, আমি বিয়ের কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম। আমাদের এখান থেকে দীপ্ত ভাইয়া ছাড়া সবাই বিয়েতে গেছে। দীপ্ত ভাইয়ার অনার্স ফাইনাল পরীক্ষা চলতেছে এখন, তাই তিনি বিয়েতে যাননি। আমি ছাড়া সবাই প্রায় 3 দিন আগে চলে এসেছে, কিন্তু আমাকে খালামণি আসতে দেয়নি। আজ অবশেষে ছুটি পেলাম। অবশ্য আমারও ভীষণ ভালো লাগে ওখানে থাকতে। আমাকে সৌরভ ভাইয়া মানে আমার খালাতো ভাই বাসায় দিয়ে যান। বাসায় এসে যেন প্রাণ ফিরে পেলাম। ওখানে ভালো লাগলেও নিজের বাড়ি। বাসায় এসে দেখি কেউ নেই। সৌরভ ভাইয়াকে থাকতে বলছিলাম, কিন্তু ওনার নাকি জরুরি কাজ আছে, তাই আম্মু আব্বুর অপেক্ষা না করেই চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আম্মু গেল কোথায়। এখন সকাল 11টা, এই সময়ে আব্বু নিশ্চয়ই কলেজে আর পুষ্পি স্কুলে। তাহলে আম্মু কোথায় গেল? আর বাসায়ও তালা দেওয়া। তাই আমি বড় ফুপুর বাসায় ছুটলাম। ওখানে গিয়ে খেলাম আর এক ঝটকা। দীপ্ত ভাইয়াদের ড্রয়িং রুমে অচেনা অনেক মানুষ। আম্মু সেখানে আছে। আমায় দেখে আম্মু বললেন, তুমি কখন এসেছো মৌ? তোমার না বিকেলে আসার কথা ছিল? আম্মু মাত্র আসলাম। সৌরভ ভাইয়া বিকেলে আসতে পারবেন না বলে আমায় এখনই দিয়ে গেলেন। সৌরভ কোথায়? ভাইয়ার কাজ আছে তাই চলে গেছে। ওহ, তুমি এক কাজ করো, দীপ্তকে ডেকে নিয়ে আসো। বলবে তাড়াতাড়ি যেন আসে। দীপ্ত ওর রুমেই আছে। কেন আম্মু? আম্মু আমার কথার বিপরীতে চোখ রাঙিয়ে তাকালেন। আম্মুর কথার পিঠে প্রশ্ন করলে আম্মু রেগে যান। চললাম দীপ্ত ভাইয়ার রুমে। প্রথমে ওনার রুমে উকি দিয়ে দেখলাম উনি কি করেন। উনি আপাতত স্টাডি টেবিলে বসে গুনগুনিয়ে পড়ছেন। দীপ্ত ভাইয়ার পড়ার স্টাইলটাও জাস্ট অসাধারণ। আমি ভয়ে ভয়ে দরজার আঙ্গুলের টোকা দিলাম। ওনার পড়ায় ডিস্টার্ব করার অপরাধে উনি যদি এখন আমায় রাম ধমক দেন, কিন্তু আমি কি করব? আম্মুই তো আমায় পাঠালো। ওনার সাড়া নেই বলে আমি এবার একটু জোরেই বাড়ি দিলাম দরজায়। কে? ইস, আজ কতদিন পর ওনার গলার স্বর শুনলাম।
প্রায় 15 দিন পর। উনি আমাকে সব সময় বকাবকি করলেও কেন যেন ওনাকে না দেখে আমি থাকতে পারি না। আমার উপর ওনার অধিকার ফলানোটা মাঝে মাঝে বিরক্ত লাগলেও মাঝে মাঝে আমার ভীষণ ভালো লাগে। কে ওখানে? এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম, গলাটা খানিকক্ষণ পরিষ্কার করে বললাম, ভাইয়া আমি মৌ। সাথে সাথে উনি পিছনে ফিরে তাকান। ওনার চোখগুলো লাল হয়ে রয়েছে, হয়তো রাতে জেগে পড়াশুনো করার কারণে। তুই আমার রুমে কি তোর? কোথায় আমি ভাবলাম আমায় এতদিন পর দেখে উনি কেমন আছি টাছি জিজ্ঞেস করবেন, কিন্তু আমার কপাল, আমি সেদে সেদে আপনার রুমে আসিনি। আম্মু আপনাকে ড্রয়িং রুমে ডাকছে, আর সেখানে ফুপুও আছে, তাড়াতাড়ি চলুন। কিছুটা গিয়ে আবার ফিরে এসে ওনাকে বললাম, আচ্ছা আপনাদের বাড়িতে আজ এত মানুষ কেন? না মানে সাধারণত বিয়ে ফিয়ের কারবার থাকলে এত মানুষ আসে, তবে আপনাদের বাড়িতে তো কোনো মেয়েই নেই, তাহলে কার বিয়ের জন্য আসলো? আমার বিয়ের জন্য আসলে তো আমাদের বাড়িতেই আসতো, আপনাদের বাড়িতে তো আর আসতো না। ওনার দিকে তাকিয়ে দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই দেখে আমি ভো দৌড়, হাতের নাগালে পেলে আমায় চিবিয়ে খাবেন এখন। একেই বলে কপাল। আজ 15 দিন পর বাড়ি ফিরলাম, তাও এই অসভ্য দীপ্তটার আমার জন্য একটু মায়া হলো না। ছাদের তপ্ত রোদের মধ্যে আমায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। পেয়েছেটা কি আমাকে? হ্যাঁ, কি পেয়েছে? 19 থেকে 20 হলেই আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে? আমি কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? ইচ্ছে করছে দীপ্ত ভাইয়াকে কিছু বলি, কিন্তু ওনাকে এসব বললে এখন উনি আমায় ছাদ থেকে না ফেলে দেন। কান ধরে দাঁড়াতে তো সমস্যা নেই, কিন্তু এই গরমের মধ্যে কি করে মাথাটা যেন ঘুরছে আমার। আর ওইদিকে দেখো মহাশয় কেমন গাছের ছায়ায় বসে পায়ের উপর পা তুলে ফোন কোতাচ্ছে। শালা খচ্চর, তোর বউ দেখবি একটা ডাইনি হবে, শেওড়া গাছের পেতনি হবে, তারপর তোর বউ তোর ঘাড় মোটকে তোর রক্ত চুষে খাবে। কিন্তু এমন ড্যাশিং একটা ছেলের বউ পেতনি হবে, এটা কি সম্ভব নাকি? না, এটা একেবারেই সম্ভব না। ওনার বউ নিশ্চয়ই মারাত্মক লেভেলের সুন্দরী হবে। আচ্ছা, আমার চেয়েও কি সুন্দরী হবে? ওনার বউ অন্য কেউ হবে এটা ভাবলেই বুকে কেমন চিনচিন ব্যথা হয়, কেন মানতে পারি না। নাই জুবিল্লাহ, আমি কি ভাবছি এসব? মো কন্ট্রোল ইউর সেলফ। দীপ্ত ভাইয়া তোর ফুফাতো ভাই, তাই তাকে নিয়ে এসব উল্টোপাল্টা ভাবা পাপ। পাপ মানে গুরুতর পাপ। কিন্তু দীপ্ত ভাইয়ার বউকে আমি ভাবি বলে ডাকতে পারবো না, একেবারেই পারবো না। কি সব ভাবছিস তুই? একবার ভ্রু উপরে উঠাচ্ছিস তো একবার নিচে নামাচ্ছিস, আবার ক্ষণে ক্ষণে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করছিস, মানে কি এসবের? দীপ্ত ভাইয়ের কথায় আমি ভাবনা থেকে বেরিয়ে আসি। এবার কি বলবো আমি ওনাকে, যে এতক্ষণ ওনার বউ নিয়ে গবেষণা করেছি? এই না না, এটা একেবারেই বলা যাবে না। ব্যাপারটা কি বৃষ্টি হবে কিচ্ছু ভাবছি না তো ভাইয়া। আচ্ছা আমি এবার এখান থেকে যাই। দেখেন না আমার মুখটা কেমন লাল হয়ে গেছে। রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকলে আমি কালো হয়ে যাব ভাইয়া। শেষে আমায় আর বিয়ে দিতে পারবেন না, দয়া করেন না আমার উপর। তোর তো দেখি বিয়ের অনেক শখ, মামা মামির সাথে তো তাহলে কথা বলতে হয়। আর রইল বাকি তোর কালো হওয়ার ব্যাপারটা, এতে তোর হাজবেন্ডের কোনো সমস্যা নেই। তুই বেশি সুন্দর, একটু কালো হলে ভালোই হবে। যা এইবার কান ছাড়, এবার সোজা তোর বাসায় যাবি। আর এখন মনে কোনো প্রশ্ন আসলে করবি না, কারণ আমি এখন উত্তর দিব না। শাকচুনি জামাই একটা, আমার হাজবেন্ডের কথা বললো, আবার বলে কিছু জিজ্ঞেস করতে পারবো না। কোথায় আমার হাজবেন্ড? কোথায় শুনি, কোথায়? দীপ্ত ভাইয়াদের ছাদ থেকে এসে চোখে মুখে কতক্ষণ পানি ছিটালাম। মাথাটা কেমন যেন ভু ভু করে ঘুরছে। আজকে একটু বেশি করে ফেলেছিলাম। সেই হিসেবে দীপ্ত ভাইয়া আমার শাস্তি একটু কমই দিলেন। সকালে দীপ্ত ভাইয়াকে ডেকে আমি দীপ্ত ভাইয়াদের ড্রয়িং রুমে আম্মু আর ফুপুর কাছে এসে বসলাম। আমি অচেনা মানুষের সামনে যেতে একটু লজ্জা পাই, তবে আজকে লজ্জাকে সাইডে রেখে সেখানে এসে বসলাম, কারণ আমি আসল কাহিনীটা জানতে চাইছি। লোকগুলোকে দেখে আমার মনে হলো এরা যেন কোনো সম্বন্ধ নিয়ে এসেছে। তাহলে কি দীপ্ত ভাইয়ার জন্য? এখানে দুজন পুরুষ, একজন মহিলা এবং একটা ছেলে আর একটা মেয়ে। শুনে যতদূর বুঝলাম মেয়েটা আর ছেলের সম্পর্কে ভাই বোন। আর এখানে তাদের বাবা মা আর এক মামা এসেছে। আর আমি যা ভেবেছি তাই এই মেয়েটার সাথে দীপ্ত ভাইয়ার বিয়ের সম্বন্ধ নিয়েই ওনারা এসেছে। এতদিন দেখতাম ছেলের বাড়ির লোকেরা ছেলের সমেত মেয়ের বাড়িতে মেয়ে দেখতে যায়, এখানে দেখে পুরোই উল্টো। মেয়েটা তার ফ্যামিলি নিয়ে দীপ্ত ভাইয়াকে দেখতে এসেছে। ভাবা যায় এগুলা? কথায় কথায় শুনলাম মেয়েটা দীপ্ত ভাইয়াকে ভার্সিটিতে দেখেই পছন্দ করে ফেলে। তারপর দীপ্ত ভাইয়ার বায়োডাটা জোগাড় করে আজ এখানে এসেছে।
মেয়েটার নাম তমা, আমাদের ভার্সিটিতে মাস্টার্সে পড়ে। দীপ্ত ভাইয়ার ব্যাচের হলেও ওনাদের ডিপার্টমেন্টে আলাদা। মেয়েটা খুব মিষ্টি দেখতে। দীপ্ত ভাইয়াকে পছন্দ না করে আমার অন্য কোনো কাজিনকে যদি পছন্দ করত, তাহলে আমি এই মেয়েকে এখনই ভাবি বানিয়ে ফেলতাম। কিন্তু দীপ্ত ভাইয়ের বউ হিসেবে কেন যেন মানতে পারছি না। তমা আপুর ভাইটার নাম তীর, মেডিকেলে পড়ছেন। ছেলেটাও তমা আপুর মতো সুন্দর, চেহারায় কেমন যেন একটা মায়া আছে। ছেলেটা কতক্ষণ পর পর আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ব্যাপারটাই আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। তাও মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে ওদের সাথে কথা বলছি। খানিকক্ষণ বাদেই দেখলাম দীপ্ত ভাইয়া ড্রয়িং রুমে এসেছেন। এসেই সর্বপ্রথম আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার কারণটা হলো আমি তীর নামক ছেলেটার সাথে কথা বলছি। আমি আর কি করব, ছেলেটা সেই কখন থেকে আমার সাথে কথা বলেই যাচ্ছে, তাই সৌজন্যতার খাতিরে আমিও টুকটাক কথা বলছি। এই তো দীপ্ত চলে এসেছে। বড় ফুপুর কথায় আমরা সবাই দীপ্ত ভাইয়ার দিকে তাকাই। দীপ্ত ভাইয়াকে দেখেই তমা আপুর মুখটা কেমন লাল হয়ে গেল। মেয়েটা কি লজ্জা পেল নাকি? আমাকে কেন ডেকেছো আম্মু? আমি তোমায় বলছি দীপ্ত, এই যে ওনারা তোমার সাথে দেখা করতে এসেছেন, ওর নাম তমা। ও তোমায় তোমাদের ভার্সিটিতে দেখে পছন্দ করেছে, তোমায় বিয়ে করতে চাইও। সেজন্যই ওর বাবা মাকে সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এবার তুমি কথা বলো ওনাদের সঙ্গে। আম্মুর কথার বিপরীতে দীপ্ত ভাইয়া কিছু বললেন না, এক নজরে আমার দিকে তাকালেন। তারপর সোফায় গিয়ে বেশ ভদ্রতার সহিত বসেন। হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করলেন। খানিকক্ষণ বাদে গলা খাকারি দিয়ে তমা আপুর মামা আর বাবার উদ্দেশ্যে বলেন, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি ওনার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। দীপ্ত ভাইয়া কথাটা বলা মাত্রই তমা আপু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। দীপ্ত ভাইয়াকে উদ্দেশ্য করে বলেন, শিওর, চলুন তাহলে। আমি তো পুরো ভ্যাবা চাকা খেয়ে গেলাম। দীপ্ত ভাইয়া তমা আপুর বাবা আর মামার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তমা আপু তাদের কথা শোনার আগে নিজেই উঠে দাঁড়ালেন। কি ফাস্ট মেয়ে বাবা। আচ্ছা বাবা, ওকে নিয়ে তুমি বরং ছাদে চলে যাও, সেখানে না হয় নিজেদের মধ্যে কথা সেরে নাও। তমা আপুর বাবার কথার পিঠে দীপ্ত ভাইয়া কিছু বললেন না। তিনি সিঁড়ির দিকে চলে গেলেন। ওনার পিছু পিছু তমা আপুও ছুটলেন। পিছনে ফিরে একবার আমাকে চোখ মেরে চলে গেলেন। আমি ভ্যাবলার মতো ওনাদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ওনারা কি কথা বলছেন তা শোনার জন্য মনের মধ্যে আকুপাকু করছে। তাই তীর নামক ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে শুনছেন? তীর অবাক হয়ে বললেন, আপনি আমাকে বলছেন? জি, আমি আপনাকেই বলছি। শুনুন না, চলুন আমরাও ছাদ থেকে ঘুরে আসি। মুহূর্তেই ওনার মুখটা প্রফুল্ল হয়ে উঠল। খানিক বাদে মুখটাকে পাংশুটে করে বলল, না, ছাদে তো যাওয়া যাবে না, সেখানে তো আপু আর দীপ্ত ভাইয়া আছে। চলুন আমরা অন্য কোথাও ঘুরে আসি। ইহ, অন্য কোথাও ঘুরতে যাবো তেনার সাথে? আমি তো ঘুরতে ফুরতে চাইছি না। আসলে দীপ্ত ভাইয়ার তমা আপু কি কথা বলছে সেটাই দেখবো। একা একা গেলে যদি সবাই উল্টোপাল্টা ভাবে, তাই তো এই তীর ফিরকে নিতে চাইছি। আর ইনি কি না অন্য কোথাও ঘোরার কথা বলছে। এসব কিছুই আর তীরকে বললাম না। না, আমি ছাদেই যেতে চাইছিলাম, অন্য কোথাও এখন যাব না। থাক, যাওয়া লাগবে না। তীর কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর উৎফুল্লতার সাথে বলল, চলুন ছাদেই যাই। ওরা ছাদের যে পাশে থাকবে, আমরা না হয় তার উল্টো পাশেই থাকলাম, কি বলুন? এই তো বেটা এতক্ষণে লাইনে আসতেছ। চলুন। আমি আর তীর অনেকক্ষণ ধরে ছাদে দাঁড়িয়ে আছি। আমি হাত দিয়ে ছাদের ফুল গাছগুলো নেড়ে চেড়ে দেখছি। পাশেই তীর এটা সেটা বলছে, কিন্তু আমার তাতে বিন্দুমাত্র মনোযোগ নেই। আমার সম্পূর্ণ মনোযোগ আমাদের অপোজিটে দাঁড়ানো দীপ্ত ভাইয়া আর তমা আপুর উপরে। তারা আসলে কি বলছে সেটার জন্য মনটা কেমন আঁকুপাকু করছে, কিন্তু এখান থেকে তো কিছুই শুনতে পাচ্ছি না। হঠাৎ দেখি তমা আপু আমাদের কাছে আসছেন। তা দেখে আমি সোজা হয়ে দাঁড়িয়ে তীরের সাথে কথা বলা শুরু করলাম, যাতে তমা আপু বুঝতে না পারে আমার এখানে আসার আসল উদ্দেশ্যটা। বাসায় চল তীর। তমা আপুর কথায় আমি আর তীর চমকে তার দিকে তাকাই। তমা আপুর নাকটা লাল হয়ে রয়েছে, ওনার চোখও পানিতে টলমল করছে। তাহলে উনি কান্না করছেন? তীর কিছু বলতে যাবে তার আগেই তমা আপু দপাদপ পা ফেলে ছাদ ত্যাগ করলেন। এদিকে আমি আর তীর আহাম্মকের মতো একে অপরের মুখ চাওয়াচাই করছি। আমরা বুঝতে পারছি না ওনার হঠাৎ কি হলো। এতক্ষণ কেমন এক্সাইটেড ছিলেন দীপ্ত ভাইয়ের সাথে কথা বলবেন বলে। তাহলে কি ওনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে?
দীপ্ত ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি আমাদের দিকেই তাকিয়ে আছেন। আমি এগিয়ে দীপ্ত ভাইয়ার কাছে যেতে নিলে তীর তার দিকে আমায় আটকে দেন। তা দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেল, কারণ সামনে যে আমার জম দাঁড়িয়ে আছে। আজকে না চিনি আমার কি অবস্থা হয়। আরে কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপুর হঠাৎ কি হলো কে জানে। আমি দেখছি আপনি দাঁড়ান না, আপনার সাথে কিছু কথা ছিল আমার। একটু সময় দিবেন আমাকে প্লিজ? ভাই প্লিজ, তোর যা বলার তা আমার হাতটা ছেড়ে দিয়ে বল। ছাড় না হাতটা। আজকে আমার হাতটার সাথে যা হবে তার জন্য তুই দায়ী থাকবি। আফসোস, ভদ্রতার জন্য তীরকে কিচ্ছু বলতে পারলাম না। মনে মনেই বললাম। হাতটা ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করে দিলাম। তা দেখে তীর মৃদু হেসে আমার হাতটা আরো শক্ত করে ধরল। আবার কিছু বলতে যাব তার আগেই দীপ্ত ভাইয়া আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর ওনার হাতটা এগিয়ে নিয়ে তীরের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দিলেন, বেশ নম্রভাবে, কিন্তু তাও তার কণ্ঠে রাগ ফুটিয়ে তীরের উদ্দেশ্যে বললেন, তোমার বোন তোমায় যেতে বলেছে, শুনতে পেয়েছিলে নিশ্চয়ই। যাও, আর যখন তখন যার তার পার্সোনাল জিনিসে হাত দেওয়ার চেষ্টা করো না। আমি আবার খুব একটা ভালো মানুষ নই ভাই, নিজের জিনিসে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করতে পারি না। তীর প্রথমে খানিকটা অবাক হয়ে দীপ্ত ভাইয়ের দিকে তাকালেন, পরে হঠাৎ করে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে ছাদ থেকে নেমে গেলেন। বিষয়টা আমার খুব অদ্ভুত লাগলো। দীপ্ত ভাইয়া একবার বলাতে ও চলে গেল কেন? কোনরূপ দ্বিরুক্তি করলো না কেন? আর দীপ্ত ভাইয়া কি বললেন মাত্র ওনার জিনিস? কি ওনার জিনিস? উনি আমাকে বোঝাতে চাইছিলেন নাকি? কিন্তু তা কেন হবে? আমাকে উনি ওনার পার্সোনাল জিনিস ভাবতে যাবেন কেন? ছাদের মাঝখানে গিয়ে কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকবি, আর হ্যাঁ, বাম পা তুলে দাঁড়াবি। গো ফাস্ট। কথাটা বলতে বলতে দীপ্ত ভাইয়া ছাদের একপাশে গাছের ছায়ার নিচে একটা চেয়ারের উপর বসে পড়লেন। পায়ের উপর পা তুলে বসে মোবাইলটা স্ক্রল করতে লাগলেন। আমি জানতাম আমার কপালে আজকে দুঃখ ছিল। কেন যে ছাদে আসতে গেলাম, যেটার জন্য আসলাম সেটার তো কিছুই হলো না, উল্টে শাস্তি ভোগ করো। এই রোদের মধ্যে ছাদের মাঝখানে কান ধরে দাঁড়িয়ে থাকলে আমার অবস্থা আজ বেগতিক হয়ে যাবে। কিন্তু কি আর করার, কান তো আমায় ধরতেই হবে। এখন কান ধরে দাঁড়িয়ে তীরের গোষ্ঠী উদ্ধার করছি আমি। ভাইয়া দেখেন, আজকে কিন্তু আমি কোনো অন্যায় করিনি। তীর নামের ওই ছেলেটাই তো আমার হাত ধরলো। আমি কি ওকে বলছি নাকি আমার হাত ধরতে? ও হাত ধরেছে, তাতে আমার দোষ কি বলো? দীপ্ত ভাইয়া ফোন থেকে মাথা তুলে আমার দিকে তাকান। তোর মুখ কোথায় ছিল? ছেলেটা তোর হাত ধরেছে, তুই কিছু বলতে পারিসনি? আর তাছাড়া অচেনা একটা ছেলের সাথে তোর এত কথা কিসের? অচেনা কোথায়? তমা আপু যদি তোমার বউ হয় তাহলে তো তীর আমার বেয়াই হবে। তার সাথে কথা বলতে দোষ কোথায়? আপন দীপ্ত ভাইয়া আমার দিকে ফিরে এমন চাহনি দিলেন, তা দেখে আমার বাকি কথা মুখেই রয়ে গেল। দীপ্ত ভাইয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বড় বড় পা ফেলে একদম আমার সামনে এসে দাঁড়ালেন। কি বললি তুই? আমার বউ হবে? ওই কি যেন নাম মেয়েটার? তমা। ও হ্যাঁ, তমা। তা তুই বলতো, তোর এটা কেন মনে হলো আমি ওই মেয়েটাকে বিয়ে করব? মনে না হওয়ার কি আছে শুনি? মেয়েটার কোনো দিক থেকে কোনো কিছুর কমতি আছে নাকি? আপনার জন্য পারফেক্ট, একদম মেড ফর ইচ আদার। ফাটিয়ে দিব এক চর। মেড ফর ইচ আদার? এই তুই কান ধরে দাঁড়িয়ে থাকবি পাক্কা 1 ঘন্টা। টু শব্দ করলে শাস্তির মেয়াদ বাড়িয়ে দেব। না ভাইয়া, প্লিজ 1 ঘন্টা দাঁড়াতে পারবো না, 10 মিনিটই দাঁড়াই। খানিকটা গলা খাকারি দিয়ে আবারও বললাম, ভাইয়া আচ্ছা, আমি শুধু একটা প্রশ্ন করি? একটু ঢং করে টেনে কথাটা বললাম। দীপ্ত ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকান, তারপর নিচের চুলগুলো এক হাতে টেনে ধরে বলেন, খুব চালাক হয়ে গেছিস না? আমার দুর্বলতাও খুঁজে পেয়ে গেছিস। আচ্ছা বল, কি বলবি? এটাই কিন্তু লাস্ট। আচ্ছা বলছিলাম কি, তখন তমা আপু এরকম দেখাচ্ছিল কেন? আপনি ওনাকে কি বলেছিলেন? যা তার প্রাপ্য ছিল তাই বলেছি, শেষ। নো মোর কোশ্চেন। আরে প্রশ্নর তো উত্তরই ঠিকভাবে পেলাম না। দীপ্ত ভাইয়ের চোখ রাঙানো দেখে আমার কথা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আধা ঘন্টা ধরে রুমের মধ্যে পায়চারি করছি, কিছুতেই শান্ত হতে পারছি না। দীপ্ত ভাইয়া তমা আপুকে ঠিক কি বলেছেন সেটা এখনো অবধি জানতে পারলাম না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মুও কিছু বলল না। ভাল লাগে না। কিছুক্ষণ পায়চারি করার পর মাথায় আসলো, আমি বড় ফুপুর কাছে গেলেই তো সব জানতে পারবো। যেই ভাবা সেই কাজ, এক দৌড়ে ছুটলাম বড় ফুপুর বাসায়। ফুপুদের সদর দরজাটা খোলা, তাই ড্রয়িং রুমের মধ্যে দিয়ে দৌড় দিলাম।
আমার ঠাডা মার্কা কপাল ড্রয়িং রুমের মাঝখানে কেউ মনে হয় পানি ফেলেছে, তাতেই আমি পা পিছলে চিৎ পটাং। আমি সর্বশক্তি দিয়ে এক চিৎকার করে উঠি। আমার চিৎকারে দীপ্ত ভাইয়ার বড় ফুপু রুম থেকে দৌড়ে আসেন। আমাকে নিচে পড়ে থাকতে দেখে দুজনেই অবাক হয়ে যান। তারা তাড়াহুড়ো করে আমাকে ধরে ওঠান, তারপর আমায় সিঙ্গেল সোফায় নিয়ে বসান। বড় ফুপু উদ্বিগ্ন হয়ে বলেন, কিভাবে পড়লি তুই ফ্লোরে? বেশি ব্যথা পেয়েছিস মা? পাটা আমি নাড়াতেই পারছি না, তাও কোনো রকমে বলি আমার ডান পায়ে ব্যথাটা করছে। আমার কথার মাঝেই হুট করে দীপ্ত ভাইয়া এসে আমার ডান পায়ে জোরে একটা মোচড় দিলেন। এবার আমি দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠলাম। খুব ব্যথা পেয়েছি এতে। ছলো ছলো চোখে দীপ্ত ভাইয়ার দিকে তাকালাম। উনি আমায় এভাবে ব্যথা দিলেন কেন? অভিমানে দু চোখ ফেটে জল আসছে। এবার ডান পা নাড়িয়ে দেখি, ওমা, ডান পায়ে আর তেমন একটা ব্যথা নেই। কিছুটা ব্যথা থাকলেও আগের মতো সেই ব্যথাটা আর নেই। এই জন্যই তাহলে দীপ্ত ভাইয়া আমার পায়ে এভাবে মোচড় দিলেন। আম্মু, এখানে দেখো তো কি আছে, কিসের সাথে পিছলে মৌ ফ্লোরে পড়েছে। দীপ্ত ভাইয়ার প্রশ্নে ফুপু সোফা ছেড়ে উঠে গিয়ে ফ্লোর চেক করতে যান। দীপ্ত, এখানে তো পানি পড়ে আছে, এখানে পানি ফেলেছে কে? দীপ্ত ভাইয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভাবলেন, তারপর এদিক সেদিক তাকিয়ে বললেন, কিভাবে পড়লো সেটা তো বলতে পারছি না, তবে এটুকু মনে হচ্ছে কাজটা রিক্তর। দাঁড়াও, আমি রিক্তর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। দীপ্ত ভাইয়া খানিকটা এগিয়ে আবার পিছনে ফিরে ফুপুর দিকে তাকিয়ে বলেন, ওর পায়ে খানিকটা ব্যথা এখনো রয়ে গেছে, পায়ে একটু মলম লাগিয়ে মেসেজ করে দিও। দীপ্ত ভাইয়া চলে গেলেন। ফুপু একবার ওনার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসেন, তারপর আমার কাছে এসে পায়ে মলম লাগিয়ে মাসাজ করে দিলেন। এখন ব্যথাটা মনে হয় আরো একটু কমলো। এই সুযোগে আমি ভাবলাম ফুপুকে দীপ্ত ভাইয়া আর তমা বাপুর ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করব। আমি মুখটাকে কাচুমাচু করে ফুপুর উদ্দেশ্যে বললাম, ফুপু, তোমায় কিছু জিজ্ঞেস করার ছিল, করব? কর। ফুপুকে কিছু বলতে গেলে অনুমতি নিতে হবে বুঝি? আসলে ফুপু, বলছিলাম কি, তখন দীপ্ত ভাইয়া তমা আপুকে কি বলেছিলেন? কেন তমা আপু কান্না করে চলে গিয়েছিলেন? তমা আপু তখন যাওয়ার আগে কি বলে গিয়েছিল? অনেক কষ্টে আমতা আমতা করে কথাটুকু বললাম। ফুপু মৃদু হেসে বলেন, শুনবি? ও মা, কি কথা? যেটা শোনার জন্য এত কিছু করলাম, আমার পাটা মচকাল, সেটা নাকি শুনতে চাইবো না? শুনবো। তখন তমা নিচে এসে ওর বাবা মায়ের উদ্দেশ্যে বলেছিল সে নাকি এখনই বাড়ি যাবে, ওনাদের যদি যাওয়ার থাকে তাহলে এখনই আসে। ওর বাবা মা জিজ্ঞেস করেছিল কেন এখন বাড়ি যাবে, আর দীপ্তর সাথে কি কথা হয়েছিল, বিয়ের ব্যাপারে ওদের কথাবার্তা কতদূর এগোলো। ও তখন রেগে গিয়ে বলে, কোনো বিয়ে হবে না, ওই দীপ্তকে আমি বিয়ে করব না। ও আমায় বলে আমার কি যোগ্যতা আছে ওকে বিয়ে করার? দীপ্ত পেয়েছেটা কি? হ্যাঁ, এই তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বাড়ি বয়ে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছি বলে ওর দাম বেড়ে গিয়েছে। ও এই তোমাকে চেনে না। আমি এক ছুটকি মারলে ছেলে আমার পেছনে লাইন লাগিয়ে দিবে। আচ্ছা ফুপু, দীপ্ত ভাইয়া ওনার যোগ্যতা নিয়ে বললো কেন? তমা আপুর তো দীপ্ত ভাইয়ের বউ হওয়ার সব যোগ্যতা আছে, তাহলে? আসলে দীপ্ত প্রথমে ওকে সরাসরি বলেছিল বিয়ে করতে পারবে না, কিন্তু ওই নাচর বান্দা মেয়ে ওকে ছাড়ছিলই না। তমা বারবার বলছিল বড়লোক বাবার একমাত্র মেয়ের সাথে সুন্দরী, সেখানে তাকে বিয়ে করতে অসুবিধা কোথায়? দীপ্ত তখন বলেছিল আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একবারই তো বলে দিলাম, তাহলে এত কথা কেন বলা হচ্ছে? আপনি বড়লোক বাবার মেয়ে হলেও আমার স্ত্রী হওয়ার যোগ্যতা আপনি এখনো অর্জন করেনি। তখনই তমা নামের মেয়েটা রেগে গেল। ও, এই ব্যাপার? তবে দীপ্ত ভাইয়া এটা কেন বলল যে ওনার যোগ্য নয় তমা আপু? আমার ছেলের মন পড়ে রয়েছে অন্য কোথাও। তমা নামের মেয়েটাকে কি করে ভালো লাগবে ওর? ফুপু মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন রুমে, আর আমি ভ্যাপলাকান্তের মতো সোফায় বসে রইলাম। দীপ্ত ভাইয়ের মন অন্য কোথাও পড়ে রয়েছে, মানে অন্য কোনো মেয়েকে ভালোবাসেন। আচ্ছা, কোনোভাবে আমাকে নয়তো? ছি ছি, কি ভাবছি? মৌ, তুই দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছিস। ক্লাসরুমে বসে বসে ঝিমুচ্ছি, বোরিং লেকচার হচ্ছে। স্যার কখন থেকে খালি পড়াচ্ছেনই, থামাথামির নাম নিচ্ছেন না একটুও। এখন সময়টা প্রায় 1টা ছুঁই ছুঁই। দুপুরবেলা ক্লাসরুমে এমনিতেই ঘুম আসে, তার উপর স্যার এক নাগারে পড়াচ্ছেন। পুরো ক্লাসরুমে চোখ বুলিয়ে দেখি আমার মতো প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই ঝিমুচ্ছে।
অপেক্ষায় আছি কখন যে স্যারের ক্লাসটা শেষ হবে আর কখন এখান থেকে যাব। আসলে দীপ্ত ভাইয়া বলেছেন ক্লাস শেষ হলে ওনার সাথে লাইব্রেরিতে দেখা করতে। আজকে দীপ্ত ভাইয়ার শেষ পরীক্ষা ছিল। দীপ্ত ভাইয়া কেন দেখা করতে বলেছেন কে জানে, অবশ্য আমারও তর সইছে না। ইদানিং দীপ্ত ভাইয়ার কাছাকাছি থাকতে কেন জানি খুব ভালো লাগে। কথায় কথায় বকাবকি করলেও আমার এখন আর সেটা খারাপ লাগে না। মৌ চল আজকে সবাই মিলে ফুচকা খাই। মিশু কথাটা বলার সাথে সাথেই শিবু আর নয়না হৈ হৈ করে ওঠে। স্যার চলে গেল মাত্র, এখন সবাই মিলে ফুচকা খাওয়ার প্ল্যানিং করছে। কিন্তু আমায় যে লাইব্রেরিতে যেতেই হবে। এই শোন না, যাওয়ার সময় না হয় ফুচকা খাবো, এখন আমায় একটু লাইব্রেরিতে যেতে হবে। দীপ্ত ভাইয়া বলেছেন লাইব্রেরিতে ওনার সাথে দেখা করতে, তোরাও আমার সাথে আয় না। শিমু আর নয়না তোরা দুজন মৌয়ের সাথে যা, আমি যাব না। দীপ্ত ভাইকে দেখলে আমার কেমন জানি ভয় লাগে ভাই। ওই দিন দেখলি না কিভাবে ক্যান্টিনে সবার সামনে মৌকে থাপ্পড় মেরেছিল? সেটা তো এই শিমুর জন্যই হয়েছিল। মিশুর কথার বিপরীতে নয়না কথাটা বলা মাত্রই শিমু নয়নার পিঠে কিল দিয়ে বলে, আমি শুধু বলেছিলাম আমাকে সাহায্য করতে। আমি কি এটা বলেছিলাম ওই ছেলেটার সাথে ফ্লার্টিং কর? ওই দিন মৌ কি করেছিল মনে নেই তোদের? নাকা নাকা মেয়েগুলোর মতো ছেলেটার সাথে কেমন করলো? শেষে তো শাসিয়ে দিয়ে এসেছি। শিমু আমাকে মুখ ভেঙচি দিয়ে বলে, ইস, শাসিয়ে দিয়ে এসেছে? তোর কি মনে হয় তোর এই শাসনত ছেলেটা আমার পিছু ছেড়েছে? দীপ্ত ভাইয়ার কাছে হেল্প চাইছিলাম, তারপরেই তো দীপ্ত ভাইয়া ছেলেটাকে টাইট দিয়েছিল। দীপ্ত ভাইয়া তাহলে আগে থেকেই সব জানতো? তাহলে আমাকে থাপ্পড় মেরেছিল কেন? আরে গাধি, তোকে থাপ্পড় মারার পর তুই যখন বাসায় চলে গেলি না, তখনই তো আমি দীপ্ত ভাইয়াকে সবটা বলি, পরে উনিই ছেলেটার ব্যবস্থা নেন। শিমুর কথা শেষ হতেই আমি কাঁদো কাঁদো মুখ করে বলি, তাহলে উনি বাসায় গিয়ে আমায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন কেন? আর এমনভাবে সব জিজ্ঞেস করছিলেন যেন উনি কিছুই জানেন না। তার কারণটা হলি তুই আকবরিয়া ছেলেটার কাছে গিয়েছিলি। শয়তান লোক একটা, দেখিস একটা শাকচুনির সাথে বিয়ে হবে ওনার। অভিশাপ দিলাম, এই মৌয়ের অভিশাপ বিফলে যায় না। শিমু আমার মাথায় কাটটা মেরে বলল, অবশ্যই বান্ধবী, তোমার অভিশাপ বিফলে যাবে না। ইভেন আমরাও দোয়া করছি যাতে তোর অভিশাপটা কাজে দেয়। দীপ্ত ভাইয়ার কপালে যদি শাকচুনি থাকে তাহলে ওনার আর কষ্ট করে মেয়েই খুঁজতে হবে না। মেয়ে তো সামনেই আছে। কি রে, কি বলিস তোরা? অবশ্যই দীপ্ত ভাইয়া আর ওই শাকচুনির বিয়েতে আমরা খুব মজা করব, তাই না নয়না? তা তো বটেই। আই তোরা দৌড় মার, না হলে শাকচুনি আমাদের ঘাড় মটকিয়ে ফেলবে। তিনটে শয়তানি ব্যাগ নিয়ে দৌড় মেরেছে। জানে এখানে থাকলে ওদের আমি আস্ত রাখবো না। ওরা শাকচুনি বলতে যে আমাকেই মিন করেছে সেটা আমি জানি। ওরা প্রায়ই আমাকে আর দীপ্ত ভাইয়াকে নিয়ে এমন আজে বাজে কথা বলবে। আমার খুব লজ্জা লাগে তখন, দীপ্ত ভাইয়া আর আমি। না, এটা ভাবলেই আমার কেমন অদ্ভুত ফিলিংস হয়। নাম না জানা এই ফিলিংসগুলোর সাথে আমার সাক্ষাৎ নেই। আমার এই ফিলিংসের কথা ওদের সামনে প্রকাশ করি না, না হলে এই শয়তান মেয়েগুলো আমাকে সারাক্ষণ পচাবে। আচ্ছা, আমি তো দীপ্ত ভাইয়াকে নিয়ে কত কিছু ভাবি, কিছু ফিল করি। দীপ্ত ভাইয়াও কি আমাকে নিয়ে কিছু ফিল করেন? না, তা কেন হবে? উনি আমাকে নিয়ে কিছু ফিল করতে পারেনি না, কারণ উনি আমার সাথে যেমন ব্যবহার করেন এতে কিছু বোঝার উপায় নেই। কিন্তু মাঝে মাঝে ওনার ব্যবহারগুলো আমার খুব অদ্ভুত লাগে। উনি আমার উপর এমনভাবে অধিকার খাটান যেন আমি ওনার নিজস্ব সম্পদ। উনি তো একদিন বলেও ছিলেন আমার চেয়ে আমার উপর ওনার বেশি অধিকার। কিন্তু কেন? না, আমি আর এসব ভাবতে পারছি না। থাক বাবা, আর ভাববার দরকারও নেই। আমি বরং আগে লাইব্রেরিতে যাই। 20 মিনিট ধরে লাইব্রেরিতে বসে রয়েছি। আমার সামনের চেয়ারটাতে বসে দীপ্ত ভাইয়া কি যেন লিখছেন। কেন ডেকেছেন সে সম্পর্কে কিছু বলছেনও না। আমি একবার চলে যেতে নিলে ধমক দিয়ে বলেন, তোকে কি আমি যেতে বলেছিলাম স্টুপিড? বসে থাক এখানে, আমি না বলা পর্যন্ত এক পাও নড়বি না। তাই অগত্যা এখানে বসে থাকতে হচ্ছে। তবে আমি আর চোখে বেশ কয়েকবার দীপ্ত ভাইয়ার দিকে তাকাচ্ছি। উজ্জ্বল ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িগুলোতে খুব মানিয়েছে ওনাকে। আমার আবার দাড়ি ছাড়া ক্লিন শেপ করা ছেলেদেরকে পোল্ট্রি মুরগির মতো লাগে। দীপ্ত ভাইয়া যখন ক্লিন শেপ করেন তখন ওনাকেও পোল্ট্রি মুরগির মতো দেখতে লাগে। আমি তো ভেবে রেখেছি ভাই, আমার হাজবেন্ডকে ক্লিন শেপ করতে দেবই না, কারণ ক্লিন শেপ আমার কাছে একটুও ভালো লাগে না। চল। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দীপ্ত ভাইয়া উঠে দাঁড়ালেন। এতক্ষণে ওনার লেখা তাহলে শেষ হলো, তাই আমারও তার সাথে উঠে দাঁড়াতে হলো। ভাইয়া কোথায় যাচ্ছেন?
দীপ্ত ভাইয়া দরজার দিকে যাচ্ছিলেন। আমার কথায় আমার দিকে ফিরে বলেন, আসলেই তো বুঝতে পারবি কোথায় যাচ্ছি, চল তাড়াতাড়ি। আমিও দীপ্ত ভাইয়ের পিছন পিছন হাঁটতে লাগলাম। ওমা, উনি কোথায় যাচ্ছেন? বাইকের কাছে যাচ্ছেন কেন? আমায় কি এখন ওনার সাথে বাইকে করে যেতে হবে? ধুর ছাতার মাথা, আমি ভেবেছিলাম আজকে ফুচকা খাবো, ইনি তো সব প্ল্যানই খেটে খ করে দিলেন। আমার থেকে প্রায় 10 হাত দূরে আমার বেস্টিগুলা দাঁড়িয়ে আছে, ওদের মুখে বিষণ্ণতার ছাপ। আজকে বুঝি আর ফুচকা খাওয়া হলো না। আমারও ওদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমি কিছু করতেও পারবো না। এই যে প্রধানমন্ত্রীর বউ, আমাকে কৃপা করুন, একটু তাড়াতাড়ি এসে আমায় উদ্ধার করেন। আমি মুচকি হেসে দীপ্ত ভাইয়ার বাইকের পিছনে গিয়ে বসলাম। শো শো করে বাইক ছুটছে, অবশ্য আমার কাছে ভালোই লাগছে। আমি আশেপাশে তাকিয়ে পরিবেশটাকে ভীষণ এনজয় করছি। হঠাৎ দীপ্ত ভাইয়া বাইকটাকে একটা বিরিয়ানি হাউসের সামনে দাঁড় করালেন। বিরিয়ানি নামটা দেখে আমার জিহ্বায় পানি চলে আসলো। আমার সবচেয়ে বেশি পছন্দের খাবারটা হলো বিরিয়ানি। এখানে দীপ্ত ভাইয়া তাহলে আমায় বিরিয়ানি খাওয়ানোর জন্য এনেছেন? কি মজা! নামছিস না কেন বাইক থেকে? নাকি বিরিয়ানি খেতে চাইছিস না তুই? আমি ফটাফট বাইক থেকে নেমে গেলাম। যেখানে বিরিয়ানি আছে সেখানে অবশ্যই মৌমিতা আছে। দীপ্ত ভাইয়া আমায় চোখ দিয়ে ইশারা করলেন ভিতরে ঢোকার জন্য। আমি ওনার পিছু পিছু ভিতরে ঢুকে গেলাম। দীপ্ত ভাইয়া বিরিয়ানি অর্ডার দিয়ে বসে বসে মোবাইল স্ক্রল করছেন, আর আমি বিরিয়ানির জন্য বসে বসে ইন্তজার করছি। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে বিরিয়ানি আসলো। প্লেটটা নিজের কাছে টেনে এনে আমি ফটাফট খাওয়া শুরু করলাম। ফুচকা খাওয়ার জন্য যে মন খারাপ ছিল তা নিমেষেই কেটে গেল। সামনে তাকিয়ে দেখি দীপ্ত ভাইয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। তা দেখে আমি খাওয়া অফ করে দিই। আমি যেভাবে খাচ্ছিলাম 3 দিন অভুক্ত ব্যক্তিও মনে হয় এভাবে খায় না। ছি, দীপ্ত ভাইয়া আমাকে এখন কি ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন বড় খাদক। খাবার দেখে লোভ সামলাতে পারিনি বলে গপাগপ গিলছিলাম। মান সম্মান আর রইল না আমার। ভাইয়া, আপনি খাচ্ছেন না কেন? দীপ্ত ভাইয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে এদিক সেদিক তাকালেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, 2 প্লেটই তোর, আমি এসব খাই না। মানে কি ভাই? বিরিয়ানি নাকি কোনো মানুষে খায় না? এই আদেও মানুষ নাকি অন্য কিছু? যাক বাবা, খাবে না এতে আমারই লাভ হলো। 2 প্লেট বিরিয়ানি তাহলে আমার। হঠাৎ করে মাথায় আসলো উনি আমায় বিরিয়ানি খাওয়াচ্ছেন কেন? কি উপলক্ষে? ইচ্ছেটাকে দমিয়ে না রেখে ওনাকে প্রশ্নই করে ফেললাম, আচ্ছা আপনি কি উপলক্ষে আজ হঠাৎ আমায় বিরিয়ানি খাওয়াচ্ছেন? ওই দিন তোকে বললাম না আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আজকে আমি ভীষণ খুশি, সেজন্য ভাবলাম তোকে বরং ট্রিট দেই। ওনার কথা শুনে আমার কাশি উঠতে গিয়ে উঠল না। ওনার খুশিতে উনি আমায় ট্রিট দিচ্ছেন, ভাবা যায় এগুলা? আচ্ছা বলুন না আপনার স্বপ্নটা কি? পাক্কা প্রমিস, কাউকে বলবো না। আমার হবুজ জামাইয়ের কসম। কথাটা বলেই জিহ্বায় কামড় দিলাম। কি বললাম মাত্র? আমার হবুজ জামাইয়ের কসম। মুখ ফসকে বেরিয়ে গেছে। উনি এখন আমায় কি ভাববেন কি জানি। তোর হবু জামাইয়ের বউয়ের কসম, আমিও সময় হলে সব বলবো। আমার হবুজ জামাইয়ের বউ মানে তো আমি। উনি আমার কসম দিলেন, কিন্তু এমন ঘুরিয়ে পিছিয়ে বললেন কেন? যাক সেসব কথা, ওনার পেট থেকে আসল কথাটা বের করতে পারলেই হলো। ভাইয়া আজকে বলুন না, সত্যি বলছি আমি কাউকে বলবো না। আচ্ছা মৌ, এখন থেকে তুই আমার সাথে কথা বললে আমার দিকে তাকিয়ে কথা বলবি। কেন? এতদিন ভাবতাম তুই অন্যদিকে তাকিয়ে কথা বললে মনে হয় আমার জন্য ভালো হবে, তবে এখন মনে হচ্ছে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বললেই ভালো হবে। ওনার এই আওলা ছাওলা কথা শুনে আমি ওনার দিকে হ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছি। তাই দেখে উনি শুকনো কাশি দিয়ে বলেন, আচ্ছা মৌ, তোকে একটা কথা বলার ছিল, শোন। দোয়া করিস রে, পরশু চাকরির ইন্টারভিউ আছে, চাকরিটা যেন হয়ে যায়। আপনার আবার চাকরির কি দরকার? আপনাদের এত বড় ফ্যাক্টরি আছে, আপনার তো আপনাদের অফিসের দায়িত্ব নিলেই হয়। আর মাত্র না পরীক্ষা দিলেন, রেজাল্ট কি বেরিয়েছে নাকি? এই চাকরি তো আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। চাকরি না পেলে তো আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে না। বাবার অফিসে জয়েন করলে তো কবেই করতাম, কিন্তু আমায় যে নিজের দক্ষতার বলে প্রতিষ্ঠিত হতে হবে। হার বোকামে পরীক্ষা দিয়েছি মাস্টার্সের, অনার্সের রেজাল্ট দিয়ে বুঝি চাকরি হয় না? আমি কিছু বলছি না, আপাতত খাওয়াতে মশগুল আছি। উনি হঠাৎ করে বলে উঠলেন, সরি। এবার আমার কাশি সত্যি সত্যি উঠে গেল। দীপ্ত ভাইয়া তাড়াতাড়ি আমায় পানি এগিয়ে দিলেন। আমি এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে ওনার দিকে ফেলফেল করে তাকিয়ে রইলাম। উনি আমায় হঠাৎ সরি বলছেন কেন? মানে? উনি লম্বা একটা শ্বাস টেনে বললেন,
আসলে আজ পর্যন্ত তোর সাথে যা যা খারাপ ব্যবহার করেছি সেই সব কিছুর জন্য সরি। আর সরি বলছি, এটা ভাবিস না আবার অন্যায় করলে আমি তোকে ছেড়ে দিব। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই আবার কি? নিজের কাজের জন্য সরি বলছে, আবার হুমকিও দিচ্ছে। এনার মাথা মনে হয় গেছে। তোর খাওয়া শেষ হয়েছে? আমি মাথা থেকে সব ছেড়ে ফেলে বলি, চল এবার। সকাল থেকে মাথাটা ভীষণ ধরেছে। আম্মু মলম লাগিয়ে দিয়েছেন, তাও কমছে না। তাই আমি বড় ফুপুর বাসায় যাচ্ছি। বড় ফুপু খুব সুন্দর করে মাথা ম্যাসাজ করতে পারে। তাই আমি ভাবলাম বড় ফুপুর কাছে যাই। আমাদের বাসা আর বড় ফুপুদের বাসা 1 মিনিটের রাস্তা। চলে আসলাম বড় ফুপুর বাসায়। ওনাদের ফ্ল্যাটটা 5 তলায়। 5 তলার এই বাড়িটা বড় ফুপা আমার জন্মের প্রায় 1 বছর আগে কিনেছেন। তখন দীপ্ত ভাইয়ের বয়স ছিল 3 বছর। বাকি 4 তলা ভাড়া দেওয়া। সিঁড়ি ভেঙে ভেঙে এখন 5 তলায় উঠতে হবে। দীপ্ত ভাইয়াদের বাসায় লিফট নেই, তাই বাসায় গিয়েই এক নাগারে কলিং বেল বাজানো শুরু করলাম। আমার এই এক বদ অভ্যেস, কলিং বেল বাজানো শুরু করলে আর থামাথামির নাম নেই না। কলিং বেল বাজানোর মধ্যেই কেউ থরাস করে দরজাটা খুলে ফেলল। দরজার সামনে দীপ্ত ভাইয়ের ছোট ভাই রিক্ত বুকে দুহাত কুঁচে দাঁড়িয়ে আছে। ছেলেটা ভীষণ পাকা, একদম পুষ্পির জিরক্স কপি। মেনাস নেই নাকি তোমার মুয়াপু? এভাবে অভদ্রের মতো সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে চলছো? বলি ভদ্রতা কি শিখুনি? এমনিতেই মাথা ধরে আছে, তার মধ্যে এই ছেলের কথা শুনে মাথাটা যেন আরো ধরে গেল। আমি বিরক্তি নিয়ে রিক্তকে বললাম, আজ এরা খ্যান খ্যান করিস না তো রিক্ত, ভালো লাগছে না এমনিতেই। ফুপু কোথায় রে? রিক্ত আমাকে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে বলল, তুমি কি অসুস্থ আপু? মাথা ব্যথা করছে। ও, আগে বলবে তো। আচ্ছা ভিতরে যাও, আম্মু ভাইয়া রুমে আসছে। আচ্ছা। আমি হাঁটতে হাঁটতে দীপ্ত ভাইয়ার রুমের সামনে আসলাম। ওকে দিয়ে দেখলাম দীপ্ত ভাইয়ার ফুপু কি নিয়ে যেন কথা বলছে। তাই ভিতরে যাব কি যাব না তাই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলাম। একবার ভাবলাম ভিতরে ঢুকবো, পরে ভাবলাম না থাক, ওনারা কথা বলুক, আমি বরং ফুপুর রুমে গিয়ে বসি। তোর আর মৌয়ের ব্যাপারটা নিয়ে এখন কি ভাবলি? ফুপুর রুমের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলাম, কিন্তু ফুপুর উক্ত কথাটা শুনে আমার পা থেমে গেল। আমাকে আর দীপ্ত ভাইয়াকে নিয়ে কি কথা থাকতে পারে? তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। জানি লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা উচিত না, কিন্তু এখানে আমার কথা হচ্ছে বলে দাঁড়াতেই হলো। আমি আর কি বলবো, তুমি মামা আর মামির সাথে কথা বলো। মামার যা শর্ত ছিল তা তো পূরণ হয়েই গেছে। এখন আমি ভালো জব করছি, প্রতিষ্ঠিত হয়ে গেছি, এখন তো আর তার আপত্তি থাকার কথা না, তাই না? আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলবো তোর আর মৌয়ের বিয়ের ব্যাপারে। ফুপুর কথাটা শোনা মাত্রই যেন আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমার আর দীপ্ত ভাইয়ার বিয়ে মানেটা কি? কি বলতে চাচ্ছি ফুপু? আর ফুপু আব্বুর সাথে বা কি ব্যাপারে কথা বলবে? আর শুনে যতটুকু মনে হলো দীপ্ত ভাইয়ার ফুপু এ সম্পর্কে আগে থেকেই অবগত। আচ্ছা তুই ঘুমা, এখন সারাদিন অফিস করে এসেছিস, এখন একটু রেস্ট নে। আমি লাঞ্চের সময় তোকে ডেকে নেব। আর আমার বৌমার চিন্তা এখন এত বেশি করতে হবে না, সব চিন্তা ছেড়ে আগে একটু ঘুমা। আম্মু লাইটটা অফ করে দিয়ে যাও। আচ্ছা। ফুপু আসছে দেখেও আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন মনে হচ্ছে আমার পা যেন ফ্লোরের সাথে কেউ সুপার গ্লু দিয়ে আটকে রেখেছে। ওনাদের কথোপকথন শুনে আমার মাথা ব্যথা যেন উধাও হয়ে গেছে। মৌ, তুই তুই এখানে? ফুপু হাসতে হাসতে আসছিলেন। দরজার সামনে হঠাৎ আমায় দেখে চমকে যান। আমিও কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি ঠিক কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমায় আমতা আমতা করতে দেখে ফুপু বললেন, কি বলছিস তুই এসব? আর কখন এলি এখানে? আমি তো একটু আগে এসেছি ফুপু, মাথাটা ভীষণ ব্যথা করছে, তুমি একটু ম্যাসাজ করে দিও তো। কোনো রকমে কথাটুকু বললাম। ফুপু মৃদু হেসে একবার দীপ্ত ভাইয়ার দিকে তাকালেন। ফুপুর দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম। দীপ্ত ভাইয়াকে মাত্র দেখলাম শুয়ে পড়েছিলেন, কিন্তু এখন তিনি খাটের উপর উঠে বসে আমাদের দিকে তাকিয়ে আছেন। ফুপু তা দেখে আমাকে বললেন, আচ্ছা তুই আয় আমার রুমে, বাথরুমে আমার কাপড় কেচে রেখেছিলাম, সেগুলোই একটু সাথে মেলে দিয়ে আসি, এসেই তোর মাথা ম্যাসাজ করে দিব। ফুপি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলেন। আমি একবার ফুপুর যাওয়ার দিকে তো একবার দীপ্ত ভাইয়ার দিকে তাকাচ্ছি। ভিতরে আয়। দীপ্ত ভাইয়া আমায় ভিতরে যেতে বলছেন কেন? কিছু বলবেন নাকি? আমি কোটি কোটি পায়ে রুমের মধ্যে প্রবেশ করি।
আমি জানি তুই আমার আর আম্মুর কথাগুলো শুনেছিস। আমি দীপ্ত ভাইয়ার কথার বিপরীতে কিছুই বললাম না। উনি মৃদু হেসে বলেন, কিরে, তোর কি কিছুই বলার নেই? বলার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু সেসবের উত্তর কি আপনি দিবেন? কেন দেব না, বলে দেখ একবার। এবার আমি সোজা সাপটা বললাম, ফুপু আপনার আর আমার বিয়ের ব্যাপারে কি যেন একটা বললো। শুনতে চাস সব? চল ছাদে যাই। চলুন। আমার বয়স যখন 3 বছর, তখন আব্বুর কুমিল্লা থেকে ঢাকায় পোস্টিং হয়। আর সৌভাগ্যবশত আব্বুর পোস্টিং এরিয়াতেই ছোট মামার বাড়ি ছিল, অর্থাৎ তোদের বাড়িটা। তাই আব্বু ছোট মামার সাথে আলোচনা করে তোদের বাড়ির পাশে আমাদের বাড়িটা কিনে। সেদিন থেকে তোদের বাসাতে আমার আসা যাওয়া চলতো। বলতে গেলে তোদের বাসাতেই আমি বেশি থাকতাম। ছোট মামি আমায় খুব আদর করত। ছোট মামা আর ছোট মামি ছিলেন সমবয়সী। আম্মুর থেকে ছোট মামি কিছু বছরের বড় হবেন। ছোট মামির বিয়ের 6 বছরেও বাচ্চা হয়নি বলে উনি সবসময় আপসেট থাকতেন। তাই আমায় পেলে উনি খুব খুশি হতেন। তোর মাঝে মাঝে মনে হতো না ছোট মামি কেন আমায় এতটা ভালোবাসেন? আসলে তার কারণটা হলো উনি ছোটবেলা থেকেই আমায় খুব আদর করতেন। আর তোর তো এটাও মনে হতো ছোট মামি হয়তো তোর চেয়ে আমায় বেশি ভালোবাসেন, তাই না? আর এটা নিয়ে তোর মাঝে মধ্যে মন খারাপও হতো। আমি জানি এটা। যদি এসব ভেবে থাকিস তাহলে আমি বলবো তুই সম্পূর্ণ ভুল। কারণ একজন মা অন্য কারো আগে নিজের সন্তানকে বেশি ভালোবাসবে। হয়তো ছোট মামি নিজের ভালোবাসা প্রকাশে ব্যর্থ। দীপ্ত ভাইয়ার কথার মাঝখানে আমি বলে উঠলাম, আমি জানি সেটা। আর আমি কখনো এটা ভাবিনি আম্মু আমার চেয়ে আপনাই বেশি ভালোবাসে। কিন্তু আম্মু আমার কথার চেয়ে আপনার কথাকে সবসময় কেন বেশি প্রায়োরিটি দেন? কারণ ছোট মামি আমায় অনেক বেশি বিশ্বাস করেন। আর উনি মনে করেন আমি তোর ব্যাপারে তোর চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, আসল কথাতে আসা যাক। একদিন বিকেলবেলা আমি প্রতিদিনের ন্যায় সেদিনও ছোট মামির কাছে গেলাম। গিয়ে দেখি ছোট মামি বসে বসে কান্না করছে। আমি অবাক হয়ে গেলাম। ছোট মামিকে কান্না করতে দেখে আমিও নাকি কান্না করে দিয়েছিলাম। আমার বয়স তখন 4 হবে। আমি গুটি গুটি পায়ে মামির কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তোমার কি হয়েছে মামি? তুমি কান্না কেন করছো? তোমার কোথায় কষ্ট হচ্ছে? সেদিন ছোট মামি আমায় জড়িয়ে ধরে বলেছিলেন, দীপ্ত বাবা, আমি না আজকে খুব খুশি। এতটা খুশি হয়েছি যে তাতে কান্না চলে আসলো। আমি ছোট মামির কথা বুঝতে না পেরে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার ছোট মাথায় এটা ঢুকলো না কেউ খুশি হলে বুঝি কান্না করে। এত আগের কথা আপনার মনে আছে কিভাবে? আর তখন তো আপনি নিজেও ছোট ছিলেন। উনি মৃদু হেসে বলেন, অনেক কথা আম্মুর কাছে শোনা, আবার অনেক কিছু নিজেরই মনে আছে। এসব কেউ ভুলে নাকি? জানতে চাস না কেন কোন খুশিতে মামি কান্না করেছিল? হ্যাঁ বলুন। সেদিন মামি জানতে পেরেছিল বিয়ের 7 বছর পরে তিনি মা হবেন। অর্থাৎ তখন তুই মামির গর্ভে ছিলি। তারপর মামি সেদিন আমায় কাছে টেনে বলেন, জানো দীপ্ত বাবা, আমার এখানে একটা বাবু আছে। মামির কণ্ঠে সেদিন উপচে পড়া খুশি ছিল। সেদিন আমিও খুব খুশি ছিলাম। মামির পেটে আমি আমার ছোট্ট হাত বুলিয়েছিলাম। সেদিনের পর থেকে আমি মামির কাছে আরো বেশি থাকতাম। একদিন তো মামির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামি তোমার পেটটা তো বড় হচ্ছে কেন? মামি মুচকি এসে বললেন, তুমি তো জানো এখানে একটা বাবু আছে, সে যে একটু একটু করে বড় হচ্ছে, তাই আমার পেটটা বড় হচ্ছে। আমি তখন মামির সাথে আরো একটু ঘেঁষে বলি, এই বাবুটা আমায় দেবে মামি? ভালোবাসা শব্দটার সাথে পরিচিত হয়েছি সেদিন, যেদিন জানতে পেরেছি মামির পেটে যে বাবুটা আছে সেই বাবুটা নাকি একটা মেয়ে। কিভাবে আমার ছোট্ট মনে ভালোবাসার সঞ্চার হলো আমি আজও বুঝতে পারলাম না। আমি শুধু এটুকু জানতাম, মামির গর্ভে যে বাবুটা আছে সে শুধু আমার, একান্তই আমার। তোর যেদিন জন্ম হলো, মানে মামির যেদিন ডেলিভারি হলো, সেদিন সকালবেলা মামি যখন প্রসব বেদনায় ছটফট করছিল, তখন মামিকে ওই অবস্থায় দেখে আমিও খুব কান্না করেছি। মামিকে ধরে সেদিন বলেছিলাম, তুমি কি বাবুটার জন্য এভাবে কষ্ট পাচ্ছ? মামি বলেছিল তখন আমি বলেছিলাম, ওর জন্য তুমি এভাবে কষ্ট পাচ্ছ মামি? বাবুটা তোমাকে এভাবে কষ্ট দিচ্ছে, আগে আমার কাছে আসুক, তখন আমি আচ্ছা মতো বকে দিব, কেমন? মামি সেদিন শত কষ্টের মধ্যেও হেসে দিয়েছিল। মামিকে সেদিন আমি আরো বলেছিলাম, এই বাবুটাকে তুমি আমায় দেবে? মামি মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল সেই বাবুটা নাকি আমায় দিয়ে দিবে। সেদিন থেকে তুই আমার নামে লেখা হয়ে গেছিস। তারপর তোর যখন 4 বছর হলো, সেদিন মামি সবার সামনে আমার জীবনের শ্রেষ্ঠ কথাটা বলেছিল। দীপ্ত ভাইয়ের কথাগুলো শুনে আমার নিজের কাছে কেমন যেন লাগছে, কেমন অদ্ভুত ফিলিংসও হচ্ছে। এত কিছু আমি আজ জানলাম। দীপ্ত ভাইয়াকে থামিয়ে দিয়ে আমি এবার বলে উঠলাম, সেদিন কি বলেছিল আম্মু? দীপ্ত ভাইয়া মিষ্টি করে হেসে বলেন, তোর যখন 4 বছর ছিল তখন আমার 9 বছর। একদিন আমি স্কুল থেকে দুপুর প্রায় 12টার সময় বাড়ি ফিরি। আমাদের বাসায় না গিয়ে সরাসরি তোদের বাসায় চলে যাই।
তোকে না দেখে আমি এক বিন্দু থাকতে পারতাম না। সারা দিন তোর সাথে থাকতাম আমি। আম্মু রাতে আমায় বাসায় নিতে পারতো না, জোর করে নিতে হতো। বাসায় যাওয়ার কথা বললেই আমার সে কি কান্না। আচ্ছা, যা বলছিলাম, তোদের বাসায় এসে দেখি তুই ড্রয়িং রুমের এক কোণে বসে বসে হাড়ি পাতিল নিয়ে খেলছিস। তোকে দেখে আমি দৌড়ে তোর কাছে যাই, তোর সাথে প্রায় অনেকক্ষণ ধরে খেলি। তারপর দেখি আব্বু আম্মু মামা মামি সবাই তোদের ড্রয়িং রুমে আসে। কি নিয়ে যেন তারা আলোচনা করছিল। আমি সেখানে উপস্থিত হলে ছোট মামি আমায় তার কাছে ডেকে নেন। আমার এক গালে হাত রেখে মামি বলেন, তোমার মৌকে চাই? সেদিন মামির কথায় আমি অবাক হয়ে যাই। আমার তো মৌকে চাই, খুব করে চাই, কিন্তু মামি হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছে সেটা মাথায় ঢুকছে না। আমি সেদিন কোনো ভনিতা ছাড়াই সোজা সাপটা বলে দিয়েছি, মামি, আমার মৌকে চাই। মামি মুচকি হেসে বলে, তাহলে তাই হবে। আজ আমি সকলের সামনে কথা দিলাম, বড় হলে তোমার সাথে আমি মৌয়ের বিয়ে দেব। বিয়ে মানে কি সেদিন আমি জানতাম না। শুধু এটুকু জানতাম, আমার সাথে তোর বিয়ে হলে তুই আমার কাছে সব সময় থাকবি। সেদিন থেকে সব সময় ভাবতাম কবে আমরা বড় হব আর কবে আমি তোকে বিয়ে করব। তারপর দিন চলতে লাগলো। আমার এসএসসি পরীক্ষায় আমি যখন গোল্ডেন A+ পাই, সেই খুশিতে আব্বু সেদিন পার্টি রেখেছিল বাসায়। সেই পার্টিতে আব্বু সবার সামনে আবার ঘোষণা করেছিল আমাদের বিয়ের কথা। কিন্তু সেদিন সেখানে আমায় কিছু শর্ত জুড়ে দেয় ছোট মামা। তিনি বলেছিলেন আমি নিজের পায়ে যেদিন দাঁড়াবো, নিজে যেদিন প্রতিষ্ঠিত হব, সেদিনই তোকে আমার হাতে তুলে দিবেন, তার আগে নয়। আরও এক শর্ত দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোকে আমাদের বিয়ের ব্যাপারে তোকে কিছু বলতে পারবো না। তোর সাথে আমায় এমনভাবে ট্রিট করতে হবে যাতে তুই না বুঝতে পারিস আমি তোকে ভালোবাসি। আর মামিও সেদিন থেকে তোর সব দায়িত্ব আমায় দিয়েছিলেন। এই তো, এসবই তোর অগোচরে ঘটে যাওয়া ঘটনা। আমার অনুভূতিটা যেন দলা পাকিয়ে আসছে ভিতরে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আমার। আমার অগোচরে এত কিছু হয়ে গেল, অথচ আমি কিছু বুঝতেই পারলাম না। দীপ্ত ভাইয়া আমায় ভালোবাসেন, তাও আজ থেকে না, আমার জন্মের আগের থেকে। কি করব আমি? এত খুশি রাখবো কোথায়? আবার লজ্জাও লাগছে। দীপ্ত ভাইয়ার আমার বিয়ে? এই না না, এত লজ্জা লাগছে কেন আমার? এই লজ্জায় ইচ্ছে করছে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে যায়। আজ আমার বিয়ে। বিয়ের সময় হয়তো প্রত্যেকটা মেয়ে অনেক নার্ভাস থাকে, আমিও ভীষণ নার্ভাস। অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছে মনে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না দীপ্ত ভাইয়ার সাথে আমার বিয়ে হচ্ছে। কিভাবে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করব? আচ্ছা, উনি বিয়ের পরও কি আমার সাথে এমন ব্যবহার করবেন? এমনই কি বকাবকি করবেন? বুঝতে পারছি না কিছু। শিমু আপু, রেডি করেছো ওকে? এক্ষুনি কাজী সাহেব রুমে আসবেন। পুষ্পির কথায় আমি নিজের বেনারসির আঁচল খামছে ধরি। এখনই তাহলে বিয়ে পড়াবে? কিছু মুহূর্ত পর আমি দীপ্ত ভাইয়ের বউ হয়ে যাব। বউ শব্দটা 2 অক্ষরের হলেও এটা একটা মেয়ের কাছে খুব ভারী। বিয়ে হলে সংসারের সব দায়িত্ব নিচের কাঁধে তুলে নিতে হয়। আমি কি পারবো? আমার ফুপু আর ফোপা খুব ভালো মানুষ, আমায় যথেষ্ট স্নেহ করেন। ওনাদের দিয়ে আমার তেমন কোনো চিন্তা নেই। কিন্তু দীপ্ত ভাইয়া না, সরি ভাইয়া বলছি কেন, কিছু মুহূর্ত পর উনি আমার স্বামী হবেন, ওনাকে ভাইয়া বলা যাবে না। দীপ্তর রাগকে কি করে সামলাবো আমি? ওনার রাগটাকে যে আমি খুব ভয় পাই। সব কিছুকে আমি সামলাতে পারবো? ওই তো কাজী সাহেব চলে এসেছেন। এখনই তাহলে আমার ওপর থেকে অবিবাহিত নামটা চিরতরে মুছে যাবে। আমি হয়ে যাব অন্য কারো অর্ধাঙ্গী। কি রে, কিছু কি বলবি? নিস্তব্ধ রুমে হঠাৎ দীপ্তর গলার আওয়াজে আমার শরীরটা কাটা দিয়ে ওঠে। পেটের মধ্যে কথার প্রশ্বাস সাজানো থাকলেও গলার মধ্যে দলা পাকিয়ে আসছে, বের করতে পারছি না। আমার সামনে এত লজ্জা পাওয়ার প্রয়োজন নেই মৌ, আমি তোর অপরিচিত নই। কি রে, কিছু তো বল। আমি এখন আপনার বউ, আপনি আমাকে এখনো তুই করে বলছেন কেন? কথাটা বলে বেয়াক্কেল হয়ে গেলাম। এতক্ষণ কিছু বলতে পারছিলাম না, আর এখন কি বলে ফেললাম? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। দীপ্ত মুচকি হেসে বলেন, এই তো আমার বউ কথা বলেছে, আর কি বলতো মৌ? আমি তোকে তুমি করে বলতে পারবো না, তুই করে ডাকবো সব সময়। তুই ডাকটাই আমার কাছে ভালো লাগে। তোর কি সমস্যা হবে তুই ডাকলে? আমি মাথা নাড়িয়ে না বুঝাই। আচ্ছা, আপনি সব সময় আমার এমন রাগ দেখাবেন? রাগটা আমি ছোটবেলা থেকে তোর সাথে দেখে এসেছি। চাইলেও আমি তোকে রাগ না দেখিয়ে থাকতে পারবো না। তবে দিন শেষে আমি কিন্তু তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো। রাগ তো দেখান, সে তো আছেই। আপনার মনে আছে একদিন ক্যান্টিনে সবার সামনে আপনি আমায় থাপ্পড় মেরেছিলেন? আমি অভিমানী গলায় কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলি। ওটার জন্য সরি বলেছি তো। দেখ, ওই দিন তুই যা করেছিলিস তাতে কি আমার রাগ ওঠার কথা না? এরকম কাজ আর কখনো করবি না, যাতে তোর উপর আমার কোনোরূপ রাগ দেখাতে হয়।
ওই দিন থাপ্পড় মেরেছি বলে কি তোর এখনো মনে হয় আমি তোকে মারবো? যারা নিজের স্ত্রীর উপর হাত তোলে আমি মনে করি তারা পুরুষ নয়। দীপ্ত খানিকক্ষণ উসখুস করে আমার কাছে বসে আমার ডান হাতটা ওনার দু হাতের মুঠোয় ভরে বলেন, আচ্ছা মৌ, তোর আমায় স্বামী হিসেবে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই তো? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি চুপ থাকতে দেখে উনি আবারও বলে উঠলেন, কি রে, কিছু বলছিস না কেন? তোর আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে অসুবিধা আছে? বুঝতে পারলাম উনি আমার মুখ থেকে কথাটা শোনার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে আমার কোনো অসুবিধে নেই, তাই আমিও কোনোরূপ ভনিতা ছাড়া বলেই দিলাম, না, আমার কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, যখন তখন আমার সাথে রাগ দেখানো চলবে না। যদি এরূপ করেন তাহলে সেদিনই কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। উনি মুখটাকে ছোট করে বলেন, এটা কিন্তু ঠিক না বউ, বিয়ে হতে না হতেই বরকে বাপের বাড়ি যাওয়া নিয়ে হুমকি দিচ্ছিস। এটা কিন্তু পাপ, বুঝলি? পাপ। আমি খিলখিলিয়ে হেসে দিলাম। আমি কখনো ওনাকে এভাবে কথা বলতে দেখিনি, তাই আর হাসিটাকে কন্ট্রোল করতে পারিনি। দীপ্ত আমায় এক হাতে জড়িয়ে ধরে বলেন, সারা জীবন এভাবে হাসবি তুই, আর তোকে হাসি খুশি রাখার দায়িত্ব হলো আমার। আর আমার রাগকে কিন্তু কখনো ভয় পাবি না, বুঝলি? আমি কিন্তু তোর কাছে সবসময় এমনই থাকবো। আমার রাগ জেদ সব তোকে দেখাবো, আবার অবাধ্য হলে শাস্তিও দেব, আবার আমিই ভালোবাসবো। কিছু তো বল, রাখবি তো তোর হাতটা আমার হাতে? উনি ওনার হাতটা আমার সামনে বাড়িয়ে দিলেন। আমি আমার হাতটা ওনার হাতে রাখলাম আর মুচকি একটা হাসি দিলাম। আমার হাসি দেখে ওনারও ঠোঁট প্রশস্ত হলো। ওনার চোখগুলো যেন বলছে, আমার বাঁচতে হলে তোমাকেই চাই।